হ্যাঁ, লেসন 3 ধরবো, ডুইং দ্য ওয়ার্ক। এবং আমরা যে চ্যাপ্টার আজকে পড়বো এটা আসলে পিএমবকের মনে হয় সবচেয়ে বড় চ্যাপ্টার ছিল। চ্যাপ্টারটার নাম হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, পিএমবকের চ্যাপ্টার নম্বর 11। মানে খুব বড় চ্যাপ্টার, এবং আসলে পরীক্ষায় পিএমপি এক্সামে প্রচুর প্রশ্ন আসে রিস্ক থেকে। প্রচুর মানে এই অর্থে প্রচুর বলবো, মানে 10+, 10টারও বেশি কোশ্চেন পাবেন রিস্ক থেকে। হ্যাঁ, সো এটা কিন্তু বেশ ভালো পরিমাণ প্রশ্ন। তবে রিস্ক নিয়ে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা জেনারেলি আমরা যে ধরনের প্রজেক্টে কাজ করি না কেন, আমরা রিস্ক নিয়ে খুব কম কাজ করে থাকি। স্পেশালি প্রাইভেট সেক্টর লোকজন তো দেখা যাবে যে করেই না, বা এখন হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে অনেক জায়গায় নতুন ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। যেমন আগে ব্যাংকে তো অনেক আগে থেকে রিস্ক ডিপার্টমেন্ট ছিল, যারা ক্রেডিটের রিস্ক নিয়ে কাজ করতো। এখন কিন্তু বড় বড় অর্গানাইজেশনাল রিস্ক ডিপার্টমেন্ট মধ্যে আলাদা ডিপার্টমেন্ট আছে যারা রিস্ক হ্যান্ডেল করে, বিজনেস কন্টিনিউটি নিয়ে কাজ করে। সো সব ধরনের মজার রিস্ক নিয়ে বিষয় তারা হচ্ছে কাজ করে। স্যার, সরকারি হ্যাঁ, প্রজেক্টে রিস্ক বিষয়টা কি এটা এরা জানি না। সরকারি প্রজেক্টে রিস্ক বলতে বোঝায় যে সিভিল ওয়ার্কের সময় শুধু মাথায় হেলমেট পরে বসে থাকতে, এতটুকুই বুঝে ওনারা। আচ্ছা আচ্ছা। সো রিস্ক কিন্তু বড় একটা বিষয়, এবং পিএমআই এর কিন্তু আলাদা একটা সার্টিফিকেশন আছে রিস্কের জন্য, আমরা তো অনেকে জানি। সেটা বেশ কঠিন একটা সার্টিফিকেশন, এবং বেশ ওটাও বেশ মানে ভালো জনপ্রিয় সার্টিফিকেশন। ওর নাম হচ্ছে আরএমপি। আরএমপি মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রফেশনাল, পিএমআই আরএমপি। আর এবং ওটা পুরাটাই আসলে রিস্ক চ্যাপ্টারের উপরে, পুরা সার্টিফিকেশনটাই। এবং এইখানে আমরা যে প্রসেসগুলো দেখবো এবং যে স্টেপসগুলো দেখবো, ওইটার এই ডিটেলটাই হচ্ছে আরএমপি। এবং আরএমপির একটা আলাদা স্ট্যান্ডার্ডও আছে, পিএমআই আলাদা স্ট্যান্ডার্ড বই আছে। সো যাদের উৎসাহ আছে, যেমন এটা কিন্তু খুব কাজে লাগবে, মানে বড় বড় প্রজেক্টের রিস্ক ম্যানেজার নামে একটা কিন্তু থাকে, ডেজিগনেটেড রোল থাকে রিস্ক ম্যানেজার। কারণ প্রজেক্ট ম্যানেজার তো আসলে সব কাজ করতে পারবে না। প্রজেক্ট ম্যানেজার তাকে আসলে এইচআর ম্যানেজার, লজিস্টিক ম্যানেজার, রিস্ক ম্যানেজার এনারা কিন্তু হেল্প করবে, যারা আসলে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ডিরেক্টরের সেকেন্ড লেয়ারে থাকবে। তারা হচ্ছে ম্যানেজমেন্ট টিম, যারা হেল্প করবে প্রজেক্ট ম্যানেজারকে। এবং বড় প্রজেক্টে আমরা বুঝতে পারছি হিউজ একটা ব্যাপার, সেটা আসলে এবং একটা আলাদা পিএম অফিস তৈরি হবে যারা আসলে কাজগুলো করবে। আচ্ছা, তো রিস্ক নিয়ে আমি আসলে রিস্কটা মেইনলি দুইটা জিনিসে ফোকাস হব, এবং দুইটা জিনিস দিয়ে আসলে রিস্কটাকে বোঝানোর চেষ্টা করব, এবং হোয়াইট বোর্ডে আসলে মেইন আলোচনাটা করবো আমি। এবং ওটা বুঝলেই রিস্কের কনসেপ্ট গুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন আমরা প্রথমে একটু ডেফিনেশন যাই, ডেফিনেশনটা পড়ি আগে। ডেফিনেশনটা হচ্ছে এরকম, আমি স্লাইডে আছে আসলে খুব কম ঢুকবো মনে হয়। আচ্ছা, রিস্ক মানে হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা ভবিষ্যতে, হ্যাঁ, ফিউচারে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যদি ঘটে তাহলে প্রজেক্টের যে কোনো অবজেক্টিভকে অ্যাচিভ করার, অবজেক্টিভকে পজিটিভলি অথবা নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, সেটা হচ্ছে রিস্ক। তার মানে রিস্ক হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা ফিউচারে ঘটতেও পারে, নাও ঘটতে পারে, কিন্তু যদি ঘটে তাহলে পজিটিভলি অথবা নেগেটিভলি প্রজেক্টের অবজেক্টিভ অ্যাচিভ করতে বাধা সৃষ্টি করবে, ইম্প্যাক্ট ফেলবে। এখন যে পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট, সেটি আসলে আমরা সবসময় বেশি আলোচনা করি। আমরা রিস্ক বলতে বুঝি কি? নেগেটিভ, তাই না? যে লোকটা খুব রিস্কি, আমরা বলি না অনেক সময় যে প্লেয়ারটা খুব রিস্কি, হ্যাঁ, মেসিকে ট্যাকেল দিতে হবে, নাহলে কিন্তু রিস্কি, অ্যাট এনি টাইম গোল দিয়ে দিবে। সেইভাবে আমরা শব্দটা ইউজ করি। আজকে থেকে একটু মাথায় নিতে হবে, পিয়ামবকে আসলে রিস্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে। নেগেটিভ, নেগেটিভকে আমরা বলি থ্রেট, ঠিক আছে, থ্রেট। আর আমরা পজিটিভকে বলি হচ্ছে অপরচুনিটি। পজিটিভ রিস্কটাকে আমরা বলি অপরচুনিটি, এটা পজিটিভ রিস্ক। তার মানে দুই ধরনের ঘটনাই ঘটতে পারে। নেগেটিভ তো অবশ্যই আমাদেরকে কনসিডার করতে হবে, অনেক সময় পজিটিভ সিনারিও ঘটে, তাই না? যেমন এই যে জুম আমরা ইউজ করতেছি, দেখেন জুম এই কোভিড এর সময় বিলিয়নিয়ার হয়ে গেল, তাই না? যারা আসলে আমি বলবো, মানে যদি আমরা ইয়াতে বলি, সবার আগে হয়তো ওয়েবএক্স ছিল, তাই না? সিসকোর ওয়েবএক্স অনেক আগে থেকে ছিল, এবং ওয়েবএক্স এর মানে ফিচার কিন্তু অনেক হিউজ ফিচার ছিল অনেক আগে থেকেই। সেখানে কিন্তু দেখেন জুম এসে পুরা ম্যাজিক কোয়াড্রেন্ট কিন্তু চেঞ্জ করে দিল।
এই কোভিড এর মধ্যে। সো একটা রিস্ক কিন্তু তাদেরকে আবার কি করছে, মানে তাদের অপরচুনিটি ক্রিয়েট হয়ে গেছে। বাংলায় এটারে বলে সাপে বর। হ্যাঁ, তো সাপে ভর ঘটে গেছে আর কি। সো এই সেজন্য আমরা যদি প্রজেক্টের মধ্যে কোনো অপরচুনিটি থাকে, যেমন কোনো ম্যাটেরিয়াল জিনিস কমে যেতে পারে, হ্যাঁ, ডলারের ভ্যালু কমে যেতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে, তো সেগুলোকে আমরা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবো। কিন্তু মেইন ফোকাস থাকবে আসলে থ্রেট, যাতে আমাদের অবজেক্টিভ অ্যাচিভ করতে সমস্যা না পড়ি আমরা। সো এটা হচ্ছে থ্রেট, আর এটা হচ্ছে অপরচুনিটি। আচ্ছা, এখন রিস্কের কথা যখন আমরা বলবো তখন তিনটা বিষয় রিস্কের সাথে কানেক্টেড। হ্যাঁ, আমি যদি মাঝখানে রিস্কটা লিখি, তিনটা বিষয় কানেক্টেড। একটা হচ্ছে রিস্ক, আমি বোধহয় টেস্টে লিখি বেটার হবে। একটা হচ্ছে রিস্ক ইভেন্ট, একটা হচ্ছে রিস্ক কজ, একটা হচ্ছে রিস্ক ইফেক্ট। হ্যাঁ, যখন আমরা রিস্ক বলবো তখন এই তিনটা জিনিস কানেক্টেড আসলে। যদিও এই তিনটা কথা পিএমবকে নাই বা আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালেও নাই, কিন্তু তিনটা কানেক্টেড। আমি এটা বললেই বুঝতে পারবেন। ধরেন আপনি অফিসে লেট করে আসছেন, আমি অফিসে লেট করে গেছি, মানে আমি আসলে আমার ঘুমে দেরি করে ঘুমাইছিলাম, এই জন্য উঠতে লেট হয়ে গেছে, আমি ট্রান্সপোর্ট মিস করছি এবং আমি অফিসে লেট হয়েছে। আমার অফিসে লেট হয়েছে, এই কারণে বস আমাকে ঝাড়ি দিল, হ্যাঁ, স্কল করলো, কেন লেট করছেন আপনি। তাহলে কি হলো এখানে দেখেন তো, ইভেন্ট কোনটা? এই যে ঘটনাটা বললাম, আমি ট্রান্সপোর্ট মিস করছি, তার কারণে অফিসে লেট হয়েছে এবং লেট হওয়ার কারণে আমি বসের ঝাড়ি খেলাম। তাহলে এখানে ইভেন্ট কোনটা? অফিসে লেট হওয়াটা। হ্যাঁ, তাহলে আমি যে লেট করলাম সেটা হচ্ছে রিস্কের ইভেন্টটা, রিস্কের ঘটনাটা। আর রিস্কের ইফেক্টটা কি? ঝাড়ি খাওয়া বসের, বস ঝাড়ি খেলাম। হ্যাঁ, আর তাহলে কজ কোনটা? আমি হয়তো লেট করছি, ঘুমাইতে উঠতে লেট হয়েছে, কিংবা হ্যাঁ কোনো কারণে আমি ট্রান্সপোর্ট মিস করছি। কজটা আসলে ঘুমের কজ কিংবা উঠতে কোনো একটা প্রবলেম হচ্ছে। আসল কজ হচ্ছে স্লিপিং কজ। ঠিক আছে? সো প্রতিটা রিস্কের সাথে কিন্তু এই তিনটা কানেক্টেড আসলে। সো যখনই আমরা রিস্ক আইডেন্টিফাই করব, তখন আসলে এই তিনটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। নরমালি আমরা রিস্ক ইভেন্ট আইডেন্টিফাই করি, তার সাথে দেখতে হবে রিস্ক কজটা কি আসলে। কারণ যদি আপনি কজটা আইডেন্টিফাই করে রুট কজটাকে এলিমিনেট করতে পারেন, তাহলে আসলে ইভেন্ট আর ঘটবে না। আর যদি এটা করতে না পারি আমরা, তাহলে বারবারই ঘটবে। আর রিস্ক ইফেক্টটা, এই রিস্ক ইফেক্টটাকে কিন্তু আমরা রিস্ক যেটা ইফেক্ট, সেই ইফেক্টটাকে আমরা নরমালি দুইটা জিনিস দিয়ে প্রেজেন্ট করি সবসময়। রিস্কের ইম্প্যাক্টটা, সেটাকে আমরা একটা বলি হচ্ছে প্রবাবিলিটি, রিস্কটা হওয়ার সম্ভাবনা কত, এবং যদি রিস্কটা ঘটে তাহলে সেটার ইম্প্যাক্ট কত বেশি বা কত কম, সেটাকে আমরা পি এবং আই দিয়ে প্রেজেন্ট করি, প্রবাবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট। যেখানে আপনি রিস্ক দিয়ে পড়াশোনা করবেন দেখবেন যে এই দুইটা মেজর ইস্যু। প্রবাবিলিটি কেন? কারণ আমরা বলছি যে এমন একটা ইভেন্ট যেটা ফিউচারে ঘটতেও পারে, নাও ঘটতে পারে, দ্যাট মিনস প্রবাবিলিটি, তাই না? যেটা রিস্কের প্রবাবিলিটি বেশি, সেই রিস্কগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। আবার অনেক রিস্কের প্রবাবিলিটি অনেক হাই কিন্তু তার ইম্প্যাক্ট ভেরি লো, তাহলে দেখা যাবে আমরা হয়তো অন্য ধরনের স্ট্র্যাটেজি নেব, যে ঠিক আছে ওই রিস্কগুলোকে নিয়ে বেশি কাজ করার দরকার নেই, যেহেতু ইম্প্যাক্ট কোনো বড় কোনো ইম্প্যাক্ট না। যেমন আমাদের সর্দি লাগে না, আমরা বলি যে সর্দি লাগলে কি হয়, ওষুধ খাইলে 1 সপ্তাহে সারে, আর ওষুধ না খেলে 7 দিনে সারে। হ্যাঁ, বলি না আমরা? সো ইম্প্যাক্ট, আমরা যখন রিস্ক নিয়ে আলোচনা করব তখন প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এখন আরো কয়েকটা আমরা কথা বলি। একটা হচ্ছে যে রিস্কের কত টার্ম আছে। একটা হচ্ছে রিস্ক টলারেন্স। হ্যাঁ, রিস্ক টলারেন্স। তারপরে হচ্ছে আপনার একটা বলে রিস্ক অ্যাপেটাইট। অ্যাপেটাইট মানে কি? আমরা বলি না অ্যাপেটাইট, অ্যাপেটাইজারে কি খেলাম আমরা? অ্যাপেটাইজ মানে কোনো কিছু ক্ষুধা আর কি। হ্যাঁ, ক্ষুধা। তার মানে রিস্ক অ্যাপেটাইজার মানে কি? কিছু কিছু অর্গানাইজেশন আছে, মানুষ আছে যারা রিস্ক খোঁজে, দে আর হাংরি অ্যাবাউট রিস্ক। কি জন্য হাংরি? কারণ সেখানে অনেক অপরচুনিটি আছে। অপরচুনিটির লোভে বা অপরচুনিটির আশায় অনেক সময় কিছু ধরনের মানুষ আছে
বা কিছু অর্গানাইজেশন আছে যারা আসলে রিস্কে নেয় বা প্রজেক্ট নেয়, ঠিক আছে? এই দেখেন না, রিয়েল এস্টেট কোম্পানির কাজ দেখেন না, যে তারা আসলে ভেজালযুক্ত জমি সবচেয়ে বেশি পছন্দ করে। কারণ কি? দে হ্যাভ দ্য মাসল পাওয়ার। সো তারা যদি ওই ভেজালযুক্ত জিনিস কম দামে কিনে নেয়, নিয়ে তারপর ওরা লড়াই করে বা দখলদারি করে ওটা থেকে তারা বিশাল বেনিফিট করে। হ্যাঁ, সো এই শ্রেণী হচ্ছে রিস্ক অ্যাপেটাইজার আর কি। এটাকে আমরা বলি অনেক সময় রিস্ক সিকার। রিস্কের কিন্তু মানে কয়েক ধরনের শ্রেণী ভাগে ভাগ করা যায়, মানুষ কিংবা অর্গানাইজেশন যাই বলেন না কেন। একটা হচ্ছে রিস্ক সিকার, যারা আসলে রিস্ক পছন্দ করে। আর একটা পার্টি আছে যারা রিস্ক অ্যাভয়েডার, যারা অলওয়েজ ট্রাই করে রিস্ক অ্যাভয়েড করার। আমরা যত মানুষ আসি আমার হয় বেশিরভাগ লোকই রিস্ক অ্যাভয়েডার, রিস্ক থেকে যত দূরে থাকা যায় বেটার। আবার অনেকেই পাবেন দেখবেন যে রিস্কের মধ্যেই তারা পছন্দ করে। আর মাঝখানে যেন কি একটা আছে, এখন মনে পড়তেছে না। আচ্ছা, রিস্ক টলারেন্স, একটা হচ্ছে রিস্ক কন্ট্রোল লিমিট, বা এটা কি বলা যায়, একটা শব্দ আছে, রিস্ক লিমিট, থ্রেশহোল্ড, হ্যাঁ, রিস্ক থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড, রাইট। হ্যাঁ, সো দেখেন আরো দুইটা টার্ম আমরা বলতেছি। অ্যাপেটাইজার তো বুঝতে পারছি না, যে আমার ভালো কিছুর আশায়, অপরচুনিটির আশায় রিস্ক নেওয়া, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি অ্যাপেটাইজার। আর দুইটা টার্ম বলতেছি আমরা এখন, একটা হচ্ছে রিস্ক টলারেন্স, একটা হচ্ছে রিস্ক থ্রেশহোল্ড কিংবা কন্ট্রোল লিমিট। হ্যাঁ, থ্রেশহোল্ড শব্দটা আমরা এর আগেও শুনছি, এবং এটা কিন্তু সব জায়গায় আছে। মানে আপনার কস্টের থ্রেশহোল্ড আছে, তারপরে হচ্ছে স্কোপের থ্রেশহোল্ড আছে, তারপর টাইমের থ্রেশহোল্ড আছে। মানে থ্রেশহোল্ড মানে একটা বাউন্ডারি, না, যে বলা হয়েছে যে তুমি এত টাকার বেশি খরচ করতে পারবা না। আপনি আপনার ছেলেকে 500 টাকা দিচ্ছেন, যে তোমার মাসের খরচ 500 টাকা। এখন এই 500 টাকা দিচ্ছেন, তার মানে কি এইটা হচ্ছে তার থ্রেশহোল্ড, তাই না? এর বেশি সে খরচ করতে পারবে? এর বেশি সে খরচ করতে পারবে না। এখন এর মাঝখানে সে খরচ করতে পারবে, এটাকে আমরা কি বলতেছি? এটা হচ্ছে টলারেন্স। আর এই যে বাউন্ডারিটা, সেটাকে আমরা বলতেছি থ্রেশহোল্ড। তো থ্রেশহোল্ড মানে কি? থ্রেশহোল্ড দেওয়া হয় কেন প্রজেক্ট ম্যানেজারকে? যেমন আপনার ছেলে যখন 500 টাকার চেয়ে বেশি তার টাকা লাগবে, তখন সে কি করবে? সে কি পকেট চুরি করবে, না আপনার কাছে আসবে? মানে জাস্ট পজিটিভলি আমরা চিন্তা করি, তাহলে আপনাকে বলবো যে আমার আরো 100 টাকা দরকার, বা আমার আরো 200 টাকা দরকার। দ্যাট মিনস আমি যেহেতু স্পন্সর, আমার কাছে কিন্তু এই থ্রেশহোল্ড যখন এক্সেপ্ট করতেছে, তখন আমাকে এসে বলতেছে যে আমার আরো ফান্ড লাগবে। সো থ্রেশহোল্ড দেওয়া হয় প্রজেক্ট ম্যানেজারকে। এই থ্রেশহোল্ড যদি এক্সিড করে, তাহলে আমি চলে যাব যে আমার এই ফান্ড দিয়ে হচ্ছে না, এই কন্টিনজেন্সি ফান্ড দিয়ে হচ্ছে না, আমাকে আরো ফান্ড লাগবে। ঠিক আছে, প্রজেক্টের পার্সপেক্টিভ। এই হচ্ছে আমাদের কিছু ডেফিনেশন। আচ্ছা, এখন আসেন আমরা রিস্ক ম্যানেজ করতে গেলে পিএমবকে আমরা যদি একটু খেয়াল করি, আমি একটু ছবিটা বের করি, পিএমবকের ছবিটা বের করি। আজকে রিস্ক চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে আপনারা এই ব্রেকের মাঝখানে অবশ্যই পিএমবকের রিস্ক চ্যাপ্টারটা একবার জাস্ট রিড আউট করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, দেখা যাচ্ছে না টেবিলটা? দেখা যাচ্ছে না। ও আচ্ছা, স্ক্রিনটা ফাঁকা। সরি, ওকে, পাওয়া গেছে না? জি, আচ্ছা, হবে। দেখেন এই যে রিস্ক চ্যাপ্টার এবং কতগুলো প্রসেস দেখেন, 11.1 থেকে 5, এই কয়টা কোথায় আছে বলেন? প্ল্যানিং এ, তাই না? জি। একটা হচ্ছে এক্সিকিউশনে, আর লাস্টটা হচ্ছে মনিটরিং। ঠিক আছে, সো আমাদের স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু সেম আছে, হ্যাঁ, সবগুলোরই কিন্তু মেনশন আছে, কিন্তু অনেক কনসাইজ ভাবে আছে আর কি। আর পিএমবকে প্রতিটা খুবই ডিটেল আছে, প্রতিটা টুল টেক্সট নিয়ে খুব ডিটেল আছে। আচ্ছা, যাই হোক, এখন এখানে দেখেন, এই যে এখানে যে 5টা প্রসেস, জেনারেলি প্রজেক্টের রিস্ক ম্যানেজ করতে গেলে এই 5টা প্রসেসই সিকোয়েন্সিয়ালি করতে হয় প্ল্যানিং এর সময়। তার মানে কি করতে হবে? প্রথমে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু এই যে নর্মাল ইয়ার মতো প্ল্যান না, ওই যে আমরা শিডিউলে যে প্ল্যান করি বা কস্টে যে প্ল্যান করি তার মতো না, তার চেয়ে আরো বেশি ইম্প্যাক্টফুল প্ল্যানিং। প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, আসলে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি সেট করি আমরা, কিরকম যে আমরা কিভাবে রিস্ক হ্যান্ডেল করব, রিস্ক ম্যানেজ করব,
এবং আমরা একটা কিছুক্ষণ পর আমরা দেখবো একটা আলোচনা করবো, সেটাকে বলা হয় প্রবাবিলিটি ইম্প্যাক্ট ম্যাট্রিক্স, পিআই ম্যাট্রিক্স। হ্যাঁ, পিআই ম্যাট্রিক্স মানে কি? মানে ধরেন আমরা যদি খুব সিম্পল ভাবে আমি এখানে লিখি যে এই যে আমরা অনেক সময় বলি না যে একটা রিস্ক, ধরেন একটা রিস্ক ওয়ান সেটা হচ্ছে হাই রিস্ক, আবার রিস্ক 0 এটা ধরেন ক্রিটিক্যাল রিস্ক, রিস্ক 2 যেটা হচ্ছে মিডিয়াম টাইপ রিস্ক। হ্যাঁ, এরকম ক্যাটাগরি করি যে আমরা, হ্যাঁ, এগুলোকে আমরা সাবজেক্টিভ ক্যাটাগরাইজেশন বলি আর কি, যে ক্রিটিক্যাল কোন রিস্কটা ক্রিটিক্যাল, কোনটা হাই, কোনটা মিডিয়াম। আবার এটার কিন্তু আমরা কি করলাম, মানে এটা আমরা ইম্প্যাক্ট অনুযায়ী বলতেছি ক্রিটিক্যাল না হাই না মিডিয়াম। আবার প্রবাবিলিটি নিয়েও ধরতে পারি যে কোনটা হওয়ার প্রবাবিলিটি হাই, কোনটা হওয়ার প্রবাবিলিটি মিডিয়াম। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা সাবজেক্টিভলি একটা রিস্ককে কিন্তু অ্যানালাইসিস করতে পারি। এবং আমি এখন এই যে পি এবং আই, তাই না, এখন এই হাই ইন্টু হাই যদি আমরা বলি, প্রবাবিলিটি হাই, ইম্প্যাক্টও হাই, তাহলে এটা কি হাই হবে নাকি ক্রিটিক্যাল হবে, সেইটা আমরা ডিফাইন করি একটা চার্টে, একটা ম্যাট্রিক্স টেবিলে, সেটিকে বলা হয় পিআই ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট ম্যাট্রিক্স, যে আমার কোন একটা রিস্কের প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট গুণ করে সেটা কি হাই নাকি ক্রিটিক্যাল নাকি মিডিয়াম নাকি লো হচ্ছে, সেটা আমরা একটা টেবিলে রাখি এবং সেটা আমরা যখন রিস্ক ম্যানেজ করি, রিস্কের অ্যানালাইসিস করি, প্ল্যান করি, তখন এটাকে ইউজ করি। এটা আমরা আরেকটু পরে বলবো, তখন আরেকটু ইজি হবে, আরেকটু তখন বোঝা যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা প্ল্যান রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমরা এই ম্যাট্রিক্স রাখি, তারপরে আমরা রাখি হচ্ছে রিস্কের ক্যাটাগরাইজেশন। রিস্কে কিন্তু আমরা ক্যাটাগরি করতে পারি, তাই না? মনে আছে যে পেস্টেল আমরা পড়ছিলাম, পেস্টেল কোথাও আলোচনা করছিলাম নিশ্চয়ই। পেস্টেল মানে কি? কারো মনে আছে? নজরুল ভাই, পেস্টেল মানে মনে আছে? হ্যাঁ, ভুলে গেছি। কার মনে আছে? পলিটিক্যাল, তারপর পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল, সোশ্যাল, লিগ্যাল, সোশ্যাল, অফিসার, হ্যাঁ, সোশ্যাল, টেকনোলজি, লিগ্যাল, হ্যাঁ, আর ইতে হচ্ছে এনভায়রনমেন্ট, তাই না? দুইটা ই আছে, একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট। আর বাকিগুলো আমরা বুঝতেছি পলিটিক্স, সোশ্যাল, টেকনোলজি এবং লিগ্যাল। সো দেখেন আমরা রিস্ককে কিন্তু অনেক সময় কি করতে পারি, ক্যাটাগরাইজ করতে পারি। হ্যাঁ, সেই ক্যাটাগরিটাকে আমরা এরকম ইউজ করতে পারি যে কোন কোন রিস্ক পলিটিক্যাল ক্যাটাগরিতে পড়ে। এটা কোনো ইয়া নাই, এটা আমরা ইচ্ছা মতো করতে পারি। যেমন টেকনোলজি রিস্ক হতে পারে, ফাইন্যান্স রিস্ক হতে পারে, বা আরেকটা রিস্ক ক্যাটাগরিজ অনেকে ইউজ করে, যেমন পিপল রিলেটেড রিস্ক, প্রসেস রিলেটেড রিস্ক, হ্যাঁ, টেকনোলজি রিলেটেড রিস্ক, ঠিক আছে, ফাইন্যান্স রিলেটেড রিস্ক, এরকম ক্যাটাগরাইজ করা। আমরা আমাদের প্রজেক্টে কি ধরনের ক্যাটাগরি ইউজ করব সেটা আমরা রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানে লিখি, প্ল্যানে আমরা আগে সেট করি সেটা। তারপরে হচ্ছে আমরা যে রিস্কের কাজ করতেছি, এখন রিস্কগুলোকে আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করব, সে হ্যান্ডেল করার জন্য আমরা এই যে এখানে দেখেন প্ল্যান রিস্ক রেসপন্সের কিছু টেকনিক আছে। তা আমরা আমাদের প্রজেক্টে কোন ধরনের টেকনিক ইউজ করব, তো সেই ডিসিশনগুলো থাকবে হচ্ছে প্ল্যান রিস্ক ম্যানেজমেন্টে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন প্রথম কাজ কি, আইডেন্টিফাই রিস্ক। সেকেন্ড কাজ হচ্ছে, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের রিস্ক আইডেন্টিফাই করা। তার মানে অ্যাজ মেনি অ্যাজ পসিবল আমাদেরকে রিস্ক আইডেন্টিফাই করতে হবে। আমি একটু জাস্ট হাই লেভেল বলতেছি, এরপরে আমি একটা ইয়াতে যাব আর কি, টেবিলে যাব। প্রথমে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে আমরা সবাই বসে মিটিং করব। মিটিং করে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কি কি আমাদের প্রজেক্টে রিস্ক। সেই মিটিংটাকে কি বলা হয়, একটা স্পেশাল নাম আছে মিটিং এর, কেউ জানেন নাকি? রিস্ক রিলেটেড মিটিং, রিস্ক ওয়ার্কশপ। হ্যাঁ, রিস্ক ওয়ার্কশপ, ঠিক আছে, রিস্ক ওয়ার্কশপ। মানে এটা রিস্ক মিটিং না বলে পিএম বক সাজেস্ট করছে এটাকে রিস্ক ওয়ার্কশপ বলার জন্য। সো আমরা কি করি, রিস্ক ওয়ার্কশপের থ্রুতে সিনিয়র লোকজন বা সবাই যাদেরকে লাগবে তাদেরকে নিয়ে আমরা আইডেন্টিফাই করবো সমস্ত রিস্ক। আইডেন্টিফাই করার পরে আমরা কি করি, আমরা একটা ডকুমেন্ট ইউজ করি সেই রিস্কগুলোকে লক করার জন্য, ডকুমেন্টেড করার জন্য। সেই ডকুমেন্টটার নাম হচ্ছে রিস্ক রেজিস্টার।
মনে আছে? এর আগে কিন্তু আমরা অনেকগুলো রেজিস্টার দেখছি। একটা হচ্ছে স্টেক হোল্ডার রেজিস্টার, মনে আছে? যখন আমরা আইডেন্টিফাই স্টেক হোল্ডার করেছিলাম তখন আমরা কি করছি, সবগুলোকে আইডেন্টিফাই করে রাখছি কোথায়, স্টেক হোল্ডার রেজিস্টার। আর আমরা দেখেন সেম টাইপ একটা প্রসেস, আইডেন্টিফাই রিস্ক, তার মানে সমস্ত রিস্ককে আইডেন্টিফাই করে আমরা রাখবো হচ্ছে রিস্ক রেজিস্টারে। ঠিক আছে? আচ্ছা, রাখার পরে আমরা কি করব, এখন ধরেন আমরা রিস্ক আইডেন্টিফাই করার পরে আমরা আইডেন্টিফাই করলাম রিস্ক, সে ফর এক্সাম্পল আমাদের প্রজেক্টে 500 রিস্ক আইডেন্টিফাই করছি আমরা, এবং আমাদের রিস্ক রেজিস্টারে 500 এন্ট্রি আছে। এখন 500ই তো আসলে সবগুলোর প্রবাবিলিটি আছে হাই বা ইমপ্যাক্ট আছে হাই, এরকম কিন্তু না, তাই না? অনেকগুলো লো হতে পারে বা অনেকগুলো প্রবাবিলিটি একদম জিরোর কাছাকাছি। এখন আমরা যদি প্রায়োরিটাইজ না করি রিস্কগুলোকে, না করে যদি 500 রিস্ক নিয়ে কাজ করা শুরু করি, তাহলে কি হবে? দেখা যাবে যে প্রজেক্টের অন্য কাজের চেয়ে রিস্ক হ্যান্ডেলেই কি হয়ে যাবে, করতে হবে, আর রিস্কের কাজ হবে, মানে আসল প্রজেক্টের কাজ হবে না। ঠিক আছে? সো কি করতে হবে, আমাদেরকে আসলে প্রায়োরিটাইজ করতে হবে। সেই প্রায়োরিটাইজ করার জন্য যে সেকেন্ড প্রসেসটা দেখেন, পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। তার মানে আমরা এখন কি করব, প্রতিটা রিস্কের এগেইনস্টে আমরা বের করার চেষ্টা করব পি এবং আই। তার মানে এই রিস্কটা ঘটার প্রবাবিলিটি কত, রিস্ক 1, রিস্ক 2, রিস্ক 3, প্রবাবিলিটি কত এবং তার ইমপ্যাক্ট কত। ঠিক আছে? এটা আমরা বের করার চেষ্টা করব। করার পরে যে আমরা বলছিলাম একটা ম্যাট্রিক্স টেবিল আমরা ইউজ করব, ম্যাট্রিক্স টেবিল, যেটার নাম বলছিলাম পি এবং আই ম্যাট্রিক্স। এখানে যে পি এবং আই পরের কলামে লেখা হয় পি ইনটু আই। ধরেন একটা রিস্ক ঘটার প্রবাবিলিটি হচ্ছে 0.9, আর রিস্কটা যদি ঘটে তাহলে তার ইমপ্যাক্টও হবে 0.9, তাহলে এটা গুণ করলে কত হবে, 0.81, রাইট? হ্যাঁ। আচ্ছা, আরেকটা রিস্কের প্রবাবিলিটি ধরেন 0.9 কিন্তু তার ইমপ্যাক্ট মাত্র 0.1, তাহলে গুণ করলে কত হবে, 0.09। দেখেন এই যে আমরা কি করি, এই যে এইভাবে যে গুণটা করতেছি, হ্যাঁ, সেই গুণটার ফলে যে পি এবং আই পাচ্ছি। এখন দেখেন এইভাবে যদি আমরা গুণ করে সবগুলো বের করে ফেলি, তাহলে কি আমরা এখন প্রায়োরিটাইজ করতে পারবো না যে আসলে কোনটা সবচেয়ে বেশি আর কোনটা নিচের দিকে যাচ্ছে? এই যে আমরা সাবজেক্টিভ ভাবে কোয়ালিটি রিস্কগুলোকে আমরা প্রায়োরিটাইজ করতেছি, সেটাকে বলা হয় পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। ঠিক আছে? তাহলে এটা করে আমরা কি পেলাম, এটা করে আমরা সে 100 রিস্ক পেলাম যেটা আসলে হাই এর মধ্যে পড়তেছে। হাই কোনটা? হাই হয়তো আমরা এরকম বসি যেটা আমাদের 0.5 এর উপরে যাবে, গ্রেটার দেন 0.5। হ্যাঁ, গ্রেটার দেন 0.5 মানে কি, পি ইনটু আই গুণ করে যদি 0.5 এর বেশি যায়, তাহলে আমরা বলবো এটা আমাদের জন্য ক্রিটিক্যাল হাই রিস্ক। ঠিক আছে? আবার যদি আমি খুব সিম্পলি বলতেছি আর কি, 0.7 এর উপর যায়, তাহলে আমরা এটাকে বলবো ক্রিটিক্যাল রিস্ক। আর যদি ধরেন 4 থেকে 5 এর নিচে থাকে, লেস দেন 5 এর নিচে থাকে, তাহলে আমরা এটাকে বলবো মিডিয়াম টাইপ রিস্ক। এই যে ডেফিনিশনটা আমরা দিচ্ছি, এই ডেফিনিশনটাই থাকে হচ্ছে পি এবং আই ম্যাট্রিক্সে। আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে, আমাদের অর্গানাইজেশনের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে এটা কিন্তু ভেরি করবে এই যে পিআই ম্যাট্রিক্সটা। কারণ আপনি যদি খুব স্ট্রং অর্গানাইজেশন হন, তাহলে হয়তো আপনার থ্রেশহোল্ড অনেক হাই হবে। আবার অনেক দুর্বল অর্গানাইজেশন, তাদের কিন্তু থ্রেশহোল্ড অনেক লো হবে। ঠিক আছে? তো তার উপর ডিপেন্ড করতে এটা ডিফারেন্ট হবে। এটা করার দায়িত্ব আসলে রিস্ক ডিপার্টমেন্টের, কিংবা রিস্ক ডিপার্টমেন্ট যদি না থাকে তাহলে কার করা উচিত এটা, এই যে ম্যাট্রিক্স তৈরি করার? কার করা উচিত, কি মনে হয়? প্রজেক্ট ম্যানেজার। না, তারও আগে আমরা চিন্তা করি পিএমও, যদি পিএমও অফিস থাকে। হ্যাঁ, যদি পিএমও অফিস থাকে তাহলে তাদের দায়িত্ব এটা। আর যদি পিএমও অফিসে না থাকে তাহলে কি করবো, আমরা টিম মিলে করতে হবে আমাদের। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার এবং সিনিয়র লোকজন মিলে আমরা করবো এটা। তাহলে আমরা কি করলাম দেখেন, পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করলাম। ঠিক আছে? এরপরে পারফর্ম কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। কোয়ান্টিটিভ মানে কি? এটা কিন্তু ছিল সাবজেক্টিভ রিস্ক অ্যানালাইসিস আগেরটা, একটু মনে রাখবেন। কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস হচ্ছে সাবজেক্টিভ, আর কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে একদম নিউমেরিক্যালি বের করা এবং টাকার অঙ্কে বের করা। একটা হচ্ছে টাকার অঙ্কে বের করা, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করা, যেমন মন্টে কার্লো অ্যানালাইসিস বা কোনো সিমুলেশন টেকনিক ইউজ করা, করে অসংখ্য ডেটা নিয়ে অনেক
মানে সিমুলেশন করে আমরা বের করব যে আসলে কোনটা আমাদের সবচেয়ে রিস্কি, কোনটা সবচেয়ে হাই রিস্ক এবং কোনটা লো। তার মানে আমরা এখানে করছিলাম সাবজেক্টিভ অ্যানালাইসিস খুব সিম্পলি, কিন্তু এখানে কি করবো আমরা টাকার অঙ্কে বের করবো যে একটা রিস্ক যদি ঘটে তাহলে তার ইম্প্যাক্টটা টাকার অঙ্কে কত হবে। তার মানে এই রিস্কটা যদি হয় তাহলে টাকার অঙ্কে এটা হ্যান্ডেল করতে কত ডলার লাগবে, টোটাল ভ্যালুর উপরে। হ্যাঁ, সো সেটাকে আমরা তার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটাকে আমরা বলি এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, ইএমভি, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। অনেক সময় ডলারের জায়গায় এম এর জায়গায় অনেকে লেখে ই ডলার ভি, তার মানে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু মানে হচ্ছে পি ইন্টু আই, এবং এখানে আইটা হচ্ছে আপনার টাকার অঙ্কের ভ্যালু। এবং এই যে এটা কিন্তু অঙ্ক আসবে পরীক্ষায়, সিম্পলি আপনাকে কোন একটা রিস্ক দিবে, বলবো যে একটা রিস্কের প্রবাবিলিটি হচ্ছে 0.8 এবং রিস্কটা যদি ঘটে তাহলে আপনার $10,000 এক্সট্রা খরচ হবে, আপনার কস্ট হবে। জিজ্ঞাসা করবে যে এটার আসলে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু কত, এই রিস্কটার কত হবে, এটার 8,000। তার মানে -8,000, তাই না? বা এরকম লিখতে পারি আমরা। হ্যাঁ, এটা মানে কি, তার মানে এই রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য আপনার কত টাকা লাগবে? $1,000 খরচ হবে টোটাল, $8,000 লাগবে। এইটাকে আমরা বলি হচ্ছে কন্টিনজেন্সি। ওই যে আমরা বলছিলাম না, কন্টিনজেন্সি প্ল্যান করা, কন্টিনজেন্সি ফান্ড, এটা কিন্তু মেইনলি রিস্ক থেকে আসে। এই যে এটাকে এখান থেকে বের করা যায়, কিন্তু যখন আপনি কোয়ান্টিটিভ রিস্ক অ্যানালাইসিস করবেন ইউ ক্যান ফাইন্ড আউট নিউমেরিক্যালি যে আসলে কত টাকা লাগবে আপনার। এবং এটা মনে রাখতে হবে পি এবং আই যখন আমরা গুণ করব তখন কি একটা হচ্ছে নেগেটিভ হলে তাইলে আমাদের টাকা লাগবে, অনেক সময় আইটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট হতে পারে। যেমন ধরেন কোন একটা রিস্ক ঘটলে আপনার প্রশ্নে বললো যে তাইলে আপনার সে ওই একই কথা বললাম, ধরেন $5,000 সেভ হবে, $5,000 সেভ হবে, তখন কিন্তু এটা পজিটিভ ইউজ করতে হবে। তার মানে টাকাটা কিন্তু বেঁচে যাবে। তাইলে ধরেন দুইটা রিস্ক হবে আপনার প্রজেক্টে, একটাতে বললো যে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট হবে, টাকা এক্সট্রা কস্ট লাগবে, নেগেটিভ বলবে কিংবা বলবো যে এক্সট্রা টাকা লাগবে কিংবা কস্ট হবে প্রজেক্টে, তাইলে আপনি গুণ করে পেলাম 800। আর আরেকটা রিস্কে আপনি হিসাব করে দেখলেন যে এটা সেভ হবে টাকা এবং 5,000, তাহলে টোটাল ইএমভি কত? এই দুটার টোটাল ইএমভি আমরা কিন্তু হ্যাঁ -3,000। দেখছেন পরীক্ষা কিন্তু এরকম আসে যে টোটাল ইএমভি কত, আপনাকে হয়তো কয়েকটা 4-5টা রিস্ক দিয়ে দিবে, আপনাকে বলবে যে টোটাল ইএমভি কত এই প্রজেক্ট। তার মানে কি এই প্রজেক্টে যদি দুইটাই রিস্ক হয় তাহলে আমাদের আসলে টোটাল টাকা কন্টিনজেন্সি রিজার্ভ হিসেবে রাখতে হবে $3,000। ঠিক আছে, এইভাবে আসলে বের করা হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ। আচ্ছা, এরপরে কি করব আমরা? তারপরের কাজ হচ্ছে আমাদের এখন অ্যানালাইসিস শেষ, মানে কোয়ান্টিটেটিভ হওয়ার পরে কি হবে তাহলে? আমরা প্রথমে ছিল 500 রিস্ক, তারপরে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করে আমরা পেয়েছিলাম 100। এখন আমরা যখন আরো ডিপ ডাইভ দিয়ে যখন আমরা আরো অ্যানালাইসিস করতেছি তখন হয়তো আমরা পেয়েছি সে 30 পাইছি মাত্র। আসলে 30 আসলে আমাদের মেইন রিস্ক। ঠিক আছে, তার মানে আমরা এখন এই অর্গানাইজেশন ডিসিশন, এটা কিন্তু আপনি একা বললে হবে না, আমাদের সবাইকে মিলে ডিসাইড করতে হবে যে আমরা এই 30টা রিস্ক নিয়ে কাজ করব। তাহলে এই 30টা রিস্কের কি করতে হবে? তাহলে আর কয়টা রিস্ক নাই? 30টা, আর বাকি কয়টা আছে? 470টা। এই 470 রিস্কের কাজ কি বলেন তো? এটা কি আমরা ভুলে যাব, ডিলিট করে দেব, না কি করব? রিস্ক রেঞ্জটা থাকবে বাট দুধবাত হিসেবে আর কি মনিটর করব এটা। হ্যাঁ, কি করব আরিফ, কি বললেন? মনিটর করব, ওয়াচ লিস্টে থাকবে। রাইট, একটা আলাদা ডকুমেন্টের কথা পিএমবকে বলছে, সেটার নাম হচ্ছে ওয়াচ লিস্ট। ঠিক আছে, ওয়াচ লিস্ট। তার মানে এইটা আপনি রিস্ক রেজিস্টার থেকে সরাই নেন, নিয়ে আপনি কোথায় রাখবেন? ওয়াচ লিস্টে রাখেন। এবং এটা ওয়াচ লিস্ট মানে কি? তার মানে এটা ভুলে যাওয়া যাবে না, মাঝে মাঝে আপনাকে ওয়াচ করতে হবে, দেখতে হবে। কারণ কি, হয়তো দেখা গেল ওখান থেকে একটা বড় রিস্ক যেটা ছোট ছিল হঠাৎ করে সেটা ক্রিটিক্যাল হয়ে গেছে কিংবা মিডিয়াম হয়ে গেছে, হতে পারে না এরকম? থ্রুআউট লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট হতে পারে। কিন্তু আমরা মানে একবার চিটাগাং ক্লাস নিতে গিয়ে, তো চিটাগাং একটা রিয়েল এস্টেট কোম্পানির মানে সিনিয়র লোকজন ক্লাস করতেছিল, তো ওরা একটা মানে রিস্ক যখন আলোচনা হচ্ছিল তখন ওরা একটা গল্প মানে আমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলো
যে ওনারা মানে একটা জায়গায় ওনারা বাড়ি বানাচ্ছিল আর কি, রিয়েল এস্টেটে একটা বিল্ডিং বানাচ্ছিল। তো পাশেই একটা মানে বেশ বড় জায়গা, সেটা জাস্ট মানে দেওয়ালও নাই ওইভাবে, জাস্ট কোন রকম বেড়ার দেওয়াল দেওয়া আর কি, এবং দুই বুড়া বুড়ি থাকে। এখন রিয়েল এস্টেট কোম্পানি যেটা বুঝছেন না, ওরা যেহেতু দেখলো যে এখানে খুবই দুর্বল লোক, ওরা কি করছে, ওরা মানে একটু জায়গা নিয়ে নিছে ওদের, যে এরা বয়স্ক লোক, অনেক বয়স্ক আর কি। সো জাস্ট সব দেওয়াল টল করে ফেলছে। সো ওরা যখন দেওয়াল টল কমপ্লিট, নেক্সট ডেতে কাজ করতে গিয়ে দেখে পুরো দেয়াল ঘুরাই দিছে। ব্যাপার কি, আসলে বুড়া বুড়ি ওনারা দেখা গেল যে এলাকার চেয়ারম্যান ছিল বুড়া, বুঝছেন, চেয়ারম্যান না মেম্বার ছিল নাকি। তো তার পারমিশন না নিয়ে, তার সাথে কথা না বলে, স্টেক হোল্ডারকে ম্যানেজ না করে, সো তারা ভাবছে যে আমরাই তো অনেক কিছু, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এই যে তার মানে 30টা রিস্ক দিয়ে আমরা ডিসাইড করলাম 30টা রিস্ক দিয়ে কাজ করবো আমরা। তাহলে 30টা রিস্কে কি করতে হবে এখন? এই যে প্ল্যান, রিস্ক, রেসপন্স করতে হবে। ঠিক আছে, আমরা এখন রেসপন্স প্ল্যান করব। তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যানিং। এবং প্ল্যান যখন হয়ে গেল, তখন আমরা এক্সিকিউশনে গেলে যখন রিস্কটা আসবে, তখন আমরা ওই আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ইমপ্লিমেন্ট করব, যেটা আমরা এখানে ডিসাইড করছি। ঠিক আছে, আর থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা মনিটর করব যে আমাদের প্ল্যানিং এর সাথে আমাদের ইমপ্লিমেন্টেশনের ইজ দেয়ার এনি গ্যাপ, কিংবা নতুন কোনো রিস্ক জেনারেট হয়েছে কিনা, বা যেটা ওয়াচ লিস্টে ছিল সেটা কি এখন মেইন লিস্টে চলে আসছে কিনা, বা রেজিস্টারের যে রিস্কটাকে আমরা ধরছিলাম হবে মানে কি নাও হতে পারে, তাই না? তার মানে একটা রিস্ক দেখা গেল হয় নাই, তাহলে কি করবো আমরা বলেন দেখি? একটা রিস্ক আমরা রিস্ক এক্সে রাখছি, হিসাব নিকাশ করছি, দেখা গেল রিস্কটা ঘটে নাই, তাহলে কি করবো আমরা? রিস্ক রেজিস্টার থাকার জন্য এই প্রজেক্টে ঘটে না, কিন্তু ভবিষ্যতে তো ঘটতে পারে, সুতরাং তো রাখতেই হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখেন যেহেতু রিস্কের টাইমটা চলে গেল, তাহলে এটা হতে পারে আমাদের যে আমাদের যে রিস্কের জন্য যে টাকাটা আমরা রাখছিলাম, হ্যাঁ, কন্টিনজেন্সির যে ফান্ড রাখছিলাম, ওইটা আমরা রিলিজ করে দিতে পারি, কারণ এইটার হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, সো ওই ফান্ডটা হয়তো আমরা অন্য জায়গায় ইউজ করতে পারি। আর রিস্ক রেজিস্টারের আমরা যে স্ট্যাটাস, একটা ফিল্ড থাকে নাম হচ্ছে স্ট্যাটাস, সেখানে আসলে আমরা রিস্ক ওপেন আছে নাকি ক্লোজ আছে নাকি কোন ফেজে হবে সেটা আমরা লিখতে পারি, রিস্ক রেজিস্টারের স্ট্যাটাস কলাম। সো এই জিনিসগুলো করতে হবে মনিটর রিস্কে, এবং আমাদের কোনো স্ট্র্যাটেজি যদি আরো আপডেট করা দরকার হয়, সেটা আমরা মনিটর রিস্ক থেকে আমরা গাইডলাইন পাবো যে হ্যাঁ আমাদেরকে আপডেট করতে হবে। আচ্ছা, আমরা দেখেন একটা পিএম আপনাদের কিন্তু আমি শেয়ার করছিলাম যে পিএমএ একটা ইয়ে দিয়েছে, আপনাদের যে স্টুডেন্ট ফাইল দিয়েছে, আমি একটু ওপেন করি। আমরা কোথায় আছি? ডুইং দ্য ওয়ার্ক। সবাই দেখবেন এই জিপ ফোল্ডারে কিন্তু এই যে সব ভাগ করা আছে, ডুইং দ্য ওয়ার্ক রিলেটেড কিছু টেমপ্লেট আছে। যেমন দেখেন রিস্ক রেজিস্টারে একটা টেমপ্লেট আছে, আমি একটু ওপেন করতেছি, দেখা যাচ্ছে? জি। আচ্ছা, দেখেন আমি এটা নিয়ে এখন আলোচনা করি, আসলে ঘটনাটা কি ঘটে। এই যে আমরা প্রসেসগুলো দেখলাম না হাই লেভেল, তাহলে কি হয়? এই রিস্ক রেজিস্টারটা কখন তৈরি হয়? প্রথম কখন তৈরি হয়? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে, এই যে যখন আমরা আইডেন্টিফাই করি, তাই না? আইডেন্টিফাই রিস্ক শুরুতেই, রিস্ক ওয়ার্কশপ। হ্যাঁ, তাহলে আমরা কি করি? এখানে নরমালি কি থাকে, আমি একটু বাড়াচ্ছি, এটা আমি একটা ফাইল কপি করি, নাহলে একটা পরে আর খুঁজে পাবো না। সেভ এ কপি, ওখানে রাখি, নাম দিয়ে দিই রিস্ক রেজিস্টার 2। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি টেমপ্লেট আপনার দিয়ে দেবো। এখানে আপনার থাকে হচ্ছে আইডি, রিস্ক আইডি থাকে, কিন্তু রিস্ক আইডি, প্রতিটা রিস্কে একটা আইডি থাকে। তারপর কি থাকে? রিস্কটা কি, ঠিক আছে, সেটা আসলে যে রিস্ক ইভেন্ট বলছিলাম না আমরা, সেটা আসলে এটা রিস্ক ইভেন্ট। এটা খুব ছোট আকারে থাকতে পারে, 1-2 লাইনে, আর রিস্ক ডিটেইল থাকবে একদম। তারপর দেখেন যে কজ, আমরা বলছিলাম না রিস্ক কজ, সেটা হচ্ছে রুট কজটা কি, ঠিক আছে। তাহলে রিস্ক ইভেন্ট, রিস্ক কজ, একটা কি ছিল রিস্ক ইফেক্ট, সেখানে সেটা হয়তো আপনি ডিটেলের মধ্যে লিখতে পারেন, কিংবা একটা কলাম লিখতে পারেন রিস্ক ইফেক্ট। ঠিক আছে, রিস্ক ঘটলে কি ঘটবে, সেই ইফেক্টটা আসলে মেইনলি 4টা ক্ষেত্রে হয় আর কি। ইফেক্টটা মেইনলি কনসিডার করা হয় এই যে আয়রন ট্রায়াঙ্গেলে, যে স্কোপে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, যেটা স্কোপ অবজেক্টিভ অ্যাচিভ করতে বাধা
সৃষ্টি করবে, কিংবা শিডিউলে আছে কিনা, কস্টে আছে কিনা, কোয়ালিটিতে আছে কিনা। মেইনলি চারটা অলওয়েজ কনসিডার করতে হবে কোনো রিস্কে যখন আপনি কনসিডারেশন করবেন বা অ্যানালাইসিস করবেন যে ইফেক্টটা কি রিস্কের। মিনিমাম এই চারটার রিস্কের ইম্প্যাক্ট এই চারটার ক্ষেত্রে দেখতেই হবে আপনাকে, ঠিক আছে? ওকে, সো দেখেন তারপরে দেখেন আমরা কি বলছি, তারপর আরেকটা কলাম, তাহলে আমি এখানে একটা কলাম দিই, কজের পরে একটা কলামে আমি ইউজ করি, সেই কলামটা কি বললাম, রিস্ক ইফেক্ট, রিস্কের ফলাফলটা কি। তারপরে দেখেন কি লিখছি, লেখা হচ্ছে রিস্ক, এটা হচ্ছে ট্রিগার। রাজা ভাই রিস্ক ইফেক্টটা কি ইমপ্যাক্ট যে পরের কলামে আছে ওইটাই? না, ইমপ্যাক্ট আসলে আমরা ওই যে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট ওকে ওকে, ওটা সংখ্যা দিয়ে প্রেজেন্ট করবো আর কি, সাবজেক্টিভ যখন আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করব। আচ্ছা, ওকে, ট্রিগার। ট্রিগার মানে কি, আমরা অনেক সময় বলি সিম্পটম। এটা খুব ইম্পর্টেন্ট কিনা, যখন আপনার রিস্ক ফাইন্ড আউট করতেছে তখন তো আপনার জানা দরকার যে কি ট্রিগার দেখলে বুঝবেন হ্যাঁ এটা কোন রোগ। হোমিওপ্যাথি বই পড়ছেন কেউ? হোমিওপ্যাথি আছেন কেউ চিকিৎসক এখানে? না, সরকারি লোকজন কিন্তু অনেকে হোমিওপ্যাথি ইয়া করতো, তাই না? করে প্র্যাকটিস করতো, কিন্তু অনেক সরকারি লোকজনকে দেখছি যারা অফিসের পরে এসে আবার হোমিওপ্যাথি প্র্যাকটিস করতো। ইভেন আমার একজন আত্মীয় আছে, উনি বেশ নামকরা ডাক্তার, মিরপুর 1 নম্বরে ঢাকা। এখন আর সেই দিন নাই, এখন সরকারি চাকরি অনেক টাকা কামায়। না না, এখন কিন্তু আসলে জবের নেচারটাও চেঞ্জ হয়ে গেছে। আগেকার দিনে অফিসের চাকরি করা মানে অফিসের পর অনেকেই কিন্তু রিল্যাক্স থাকতো, কিন্তু এখন কিন্তু আর ওই সুযোগটা কিন্তু নাই। আগেকার দিনে যে অ্যাকাউন্টেবিলিটি ছিল এখন কিন্তু তার তুলনায় অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি অনেক বেশি। রাইট, সো সাংঘাতিক প্রেশার এখন দেখবেন যে অনেকে তো সাংঘাতিক প্রেশার, মানে 9টা 10টা ছুটির দিন নাই, ভয়ঙ্কর ব্যাপার। আর প্রজেক্ট চললে দেখা গেল 5 দিন অফিস হলো, আবার ছুটির 2 দিন আবার দৌড়ানো প্রজেক্টে। সো ট্রেমেন্ডাস প্রেশারে সবাই আছে। ওকে, সো ট্রিগার বা সিম্পটম, তাহলে আমরা কিছু ট্রিগার লিখবো যে ওই উপসর্গ বা ওই ট্রিগার গুলো দেখে যাতে আমরা বুঝতে পারি যে রিস্কটা ঘটতে যাচ্ছে। তখন আসলে আমরা কি, তখন আমরা ইনিশিয়েটিভ নেওয়া শুরু করবো, যেহেতু আমরা জানি যে এই ট্রিগার দেওয়া মানে কি, যে ওই রিস্কটা ঘটতে যাচ্ছে। সো এই ট্রিগার গুলোকে আইডেন্টিফাই করা। হ্যাঁ, এর সাথে এরপরে আমি আরেকটা কলাম লিখতেছি, সেটাকে অনেক সময় বলা হয় আর্জেন্সি। হ্যাঁ, আর্জেন্সি কিংবা টাইম, মানে এটা ঘটবে কখন। যেমন কোন একটা রিস্ক হয়তো ঘটবে ফেজ 1-এ, বুঝতে পারছেন, একটা হয়তো ঘটবে ফেজ 2-তে। হ্যাঁ, সো এটা আমরা এখানে লিখবো, সেটা হচ্ছে আর্জেন্সি। তাইলে আমরা বুঝতে পারবো যে কোন রিস্কগুলো আমাদের নিয়ার টার্ম রিস্ক আর কোনগুলো আমাদের ফিউচার টার্ম রিস্ক। তাইলে আমরা তখন নিয়ার টার্ম রিস্ক নিয়ে বেশি ফোকাস হতে পারবো। সো এই হচ্ছে অবস্থা। এরপরে আসেন আমরা একটু পিছনে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে থাকি। তাহলে আমাদের প্রথম কাজ দেখেন, আমরা যখন আইডেন্টিফাই রিস্ক করব তখন আমাদের কাজ কি, এই যে রিস্ক আইডি থেকে শুরু করে, আমি এটা একটু বড় করি, কোথায় গেল এটা, নিচে পড়ে গেছে এটা। আচ্ছা দেখেন, তাহলে প্রথম যখন আমরা আচ্ছা, ওই যে আমরা যে রিস্ক যে আমরা এগুলা ইয়ে করতেছি, আইডেন্টিফাই করতেছি, এরপরে আমাদের এগুলার এগেইনস্টে কি কোনো প্রিভেন্টিভ মেজার্স থাকবে না, নাকি না রিস্ক হইলে দেন আমরা ঝাঁপায় পড়বো? না 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 না, ঝাঁপায় ওইটা ওইভাবে তো হবে না, সেটার জন্যই তো এত কথা বলতেছি আর কি। দেখেন প্ল্যানিং এ, হ্যাঁ, রিস্কের যে প্রসেস হচ্ছে 7টা না, তার মধ্যে সবগুলোই প্ল্যানিং এ, 5টাই প্ল্যানিং এ। এই যে আমরা যে লাস্টটা প্রসেস ছিল, যেটা আমি খুব শর্টকাটে বসে এখন বলবো আর কি, সেটা হচ্ছে প্ল্যান, রিস্ক, রেসপন্স। সেই প্রসেসটার কাজই হচ্ছে সমস্ত রেসপন্স স্ট্র্যাটেজি তৈরি করা। ওকে, এবং রেসপন্স, হ্যাঁ, এবং ওখানে কিন্তু অনেক কাহিনী আছে। এই রেসপন্স স্ট্র্যাটেজির মধ্যে আমরা অ্যাভয়েড করতে পারি, তারপর আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আমরা শেয়ার ট্রান্সফার করতে পারি, তারপর আমরা মিটিগেট করতে পারি, এবং 5 নম্বর হচ্ছে এসকেলেট করতে পারি। এই 5টা স্ট্র্যাটেজি দিয়ে আমরা সমস্ত রিস্ককে হ্যান্ডেল করব। ঠিক আছে, এটা আলোচনা আমরা আসতেছি। ওকে, তাহলে দেখেন আমরা যখন প্রথম রিস্ক আইডেন্টিফাই করব তখন আমরা কি করব আসলে, এই যে একটু মতো কলামগুলো আমাদের কি হবে, ইনপুট নেব আমরা। ঠিক আছে, তাহলে প্রথম যখন আমরা রিস্ক এসটা লিখবো এবং প্রথম প্রসেসটা করব আইডেন্টিফাই রিস্ক, তখন আসলে আমাদের এই কলামগুলো পপুলেট হবে। ঠিক আছে, এরপরে যখন আমরা কি করব, কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করব, কোয়ালিটেটিভ, সাবজেক্টিভ,
তখন আমরা কি করব, এই যে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট আইডেন্টিফাই করব। বুঝতে পারছি? তার মানে এটা বললাম এটা হওয়ার সম্ভাবনা 0.9 আর এটার ইমপ্যাক্ট হচ্ছে 0.7। এই যে আমি 0.9 এবং 0.7 বলতেছি, এটা কোথা থেকে বললাম আসলে? এটা আসলে এটা জাজমেন্টাল, কিন্তু আমরা সাবজেক্টিভ বলতেছি। তার মানে আমরা সবাই আগের এক্সপেরিয়েন্স থেকে বা হিস্টোরিক্যাল ডেটা থেকে কিংবা প্রবাবিলিটি অনেক সময় আমরা পেতে পারি। যেমন ধরেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু ইজিলি আমরাও কি আমাদের ফোরকাস্ট থেকে পেয়ে যেতে পারি, ওয়েদার ফোরকাস্ট থেকে, যে এই বছরে বৃষ্টির সম্ভাবনা এই মাসে কত। যদি আমরা জানি তাহলে কিন্তু ওখান থেকে আমরা বসাই দেবো, যেগুলো ডাটা আমরা পাবো। আর যেটা পাবো না সেটা আমরা বেস্ট আমাদের এক্সপিরিয়েন্স থেকে। এই জন্য আসলে ওই জায়গায় এক্সপিরিয়েন্স লোকজন যারা অলরেডি এই ধরনের কাজ করছে বা ওই কাজে এক্সপার্ট, সে জানে যে এই কাজে কি কি রিস্ক হতে পারে, ঠিক আছে, তাদেরকে আমরা ইনভলভ করবো। এই যে প্রবাবিলিটিতে 0.9 দেওয়া হলো আর ইমপ্যাক্টে 0.7 দেওয়া হলো, হ্যাঁ হ্যাঁ, এটা কে দিবে? রিস্ক ম্যানেজমেন্ট টিম না রিস্ক ম্যানেজার? নাকি ওই মিটিং এ ঠিক করা হয় যে রিস্ক ওয়ার্কশপ যেটা রিস্কের ওয়ার্কশপ যেটা? না, এটা করার জন্য কি করা হয়, এটা করার জন্য আগে বানানো হয় প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট ম্যাট্রিক্স টেবিলটা, ঠিক আছে? এবং সেইটা একটু দেখাই, দেখলে বোধহয় আপনাদের একটু ক্লিয়ার হবে। এটা দেখি স্টুডেন্ট ম্যানুয়ালে আছে কিনা সন্দেহ আছে, আমি একটু দেখি। ওটা বোধহয় স্টুডেন্ট ম্যানুয়াল নাই, পিএম বকে বোধহয় আছে, দাঁড়ান আমি দেখতেছি। আচ্ছা ভাই 154 পৃষ্ঠা, এই যে এটা ভাই জি। হ্যাঁ না, এটা একটু পরে আসতেছি, আমি একটু সহজটা খুঁজতেছি, একটা সহজ আছে। আচ্ছা এটা নাই, দাঁড়ান এখানে নাই, আমি একটু পিএম বকে যাই, তাহলে পিএম বকটা একটু ওপেন করি। একটু পিএম বকটা ওপেন করি, পিএম বকে আছে, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে করা হয় জিনিসটা। এগুলো কিন্তু বড় বড় কাজ, হ্যাঁ বড় বড় কাজ মানে কি, বিভিন্ন কোম্পানি এসে বড় বড় অর্গানাইজেশনে খালি রিস্ক অ্যানালাইসিস করে বিশাল টাকা পয়সা নিয়ে চলে যায়। প্রতিটা অর্গানাইজেশনে কিন্তু রিস্ক নিয়ে কাজ করে। আচ্ছা আমরা চলে আসছি রিস্ক অনেক দূরে, এখানে ইয়াটা করি। যদি আমরা একটু সময় নিচ্ছি, এটা কোথায় আসা, প্রকিউরমেন্ট, তার আগে আছে। সো রিস্কে দেখেন একটা সুন্দর টেবিল আছে পিএম বকে। প্ল্যানিং এ মোস্ট প্রবলি আছে। প্ল্যান রিস্ক এটা না, ঠিক আছে, এইটারে নিচে আছে। এই ছবিগুলো বোধহয় একটু স্টুডেন্ট ম্যানুয়ালে নিয়ে আসতে হবে, তাহলে বোধহয় একটু ভালো হবে, নাহলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা একটু মুশকিল। এই যে দেখেন, এই যে এক্সাম্পলস অফ ডেফিনেশন অফ প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্টস, সবাই দেখতে পাচ্ছেন টেবিলটা? একটু বড় করি, হ্যাঁ। এই যে দেখেন, এই যে আমি কিন্তু এই টেবিলটা তৈরি করব কখন, প্ল্যানিং এ করতেছি আমরা, ঠিক আছে? এবং পরে কখন ইউজ করব এটা, যখন আসলে আমরা যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতেছিলাম বা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করব তখন। সো এখানে কি বলছে দেখেন, এই যে আমি বলতেছি ভেরি হাই, মিডিয়াম, লো, ভেরি লো, নীল। প্রবাবিলিটিস গ্রেটার দ্যান 70%, এত এত এত। দেখেন কখন আমি বলতেছি এটাকে হাই, কখন বলতেছি যখন কোন রিলেটেড, দেখেন টাইম, কস্ট এবং কোয়ালিটি। দেখছেন ওই যে আমরা বলছিলাম স্কোপ, টাইম, কস্ট, কোয়ালিটি। সো পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট। সো কোন একটা রিস্কের কারণে যদি 6 মাসের বেশি টাইমের ইমপ্যাক্টটা এরকম হয় যে আমাদের প্রজেক্টের টাইম 6 মাস বেড়ে যাবে এবং আরো $5 মিলিয়ন লাগবে আমাদের, এই ধরনের যদি বিগ কোনো রিস্ক থাকে, হ্যাঁ, এবং কোয়ালিটিতে তার ইমপ্যাক্ট কি, ভেরি সিগনিফিকেন্ট ইমপ্যাক্ট অন ওভারঅল ফাংশনালিটি, এই ধরনের যদি 3টা ঘটনা ঘটে এবং সেটার প্রবাবিলিটি যদি 70% এর বেশি হওয়ার চান্স থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ভেরি হাই। হ্যাঁ, এই ডেফিনিশনটা কিন্তু আপনাকে তৈরি করে ফেলতে হবে আগে প্ল্যানিং এর সময়। এইটা করার সময় যদি রিস্ক ডিপার্টমেন্ট থাকে, তারা দেখবেন যেটা অলরেডি তৈরি করে রাখছে,
প্রজেক্টের জন্য, এবং সেটা ডাইরেক্ট ইউজ করতে পারবেন এরকম না, আপনার প্রজেক্টের জন্য হয়তো টেইলর করতে হবে, কাস্টমাইজ করতে হবে, হ্যাঁ, তো সেটা করতে হবে। কিন্তু এইটা একটা মানে এক্সপিরিয়েন্স অর্গানাইজেশনের বা ম্যাচুর একটা অর্গানাইজেশনের করা থাকে, প্রজেক্টের জন্য কিরকম হবে, কোন টাইপের প্রজেক্টে কিরকম হবে, বা প্রজেক্ট টু প্রজেক্ট এটা আপনি তৈরি করবেন। করার পর এটাকে আমি ইউজ করবো যখন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করবো। তারপর দেখেন হাই কোনটাকে বলতেছি, যেটার প্রবাবিলিটি এতর মধ্যে থাকবে। এখন আমি একটু আগে, হ্যাঁ, এবং 3 থেকে 6 মাসের ইম্প্যাক্ট হবে, এবং $1 মিলিয়ন ইম্প্যাক্ট হবে, এবং সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট, তাহলে আমরা এটাকে বলবো আমাদের জন্য হাই। এটা এরকম কিন্তু না যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা এক্সাম্পল। এই যে আপনাকে আপনার জন্য বানিয়ে নিতে হবে। এই যে পার্সেন্টেজ যেটা বুঝতে ভাই, যেমন হাই, ভেরি হাই পার্সেন্টেজ, মোর দ্যান 70%। কারণ আমরা জানি যে বাংলাদেশে মানে এপ্রিল মাস থেকেই বলে, মে মাস থেকে আমরা জানি যে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টি হয়, তাই না? এই সময়ের যে কাজগুলো, সে সময় তো মানে এই যে ঝড় বৃষ্টির জন্য, বৃষ্টির সময় যে বেশ কিছু সিভিল ওয়ার্কসের যে কাজগুলি হবে, তারা তো ই করছে যে এই জিনিসটা এই সময় 6 মাসে তাদের ইয়ে আছে এবং তাদের ইম্প্যাক্টটা কিরকম। এই প্রবাবিলিটিটাকে আমি তো যদি এটা 50%ও তো করতে পারি নাকি, আবার এটা কিন্তু 80% নিয়ে যেতে পারে না, এটা নিয়ে যেতে পারবেন না, যেহেতু এটা ডেটা আছে আপনার কাছে, ওয়েদার ফোরকাস্ট আছে। এটা তো আর নিজেরা জাজমেন্টাল ডিসিশন নিলে হবে না, তখন আপনি ডেটা যেটা অ্যাভেলেবল সেটা আপনি অবশ্যই সেই অথেন্টিক ডেটা ইউজ করবেন। ঠিক আছে, যদি ফোরকাস্টিং থাকে যে ফোরকাস্ট থাকে যে বছর ঝড় বৃষ্টি বেশি হবে, বৃষ্টিপাত বেশি হবে, সেটা প্রবাবিলিটি তো ডেফিনেটলি হাই হয়ে যাচ্ছে। আমি একটু বলতে চাচ্ছি, শহীদুল ভাই যেটা বলেছেন এটা তো হাই রিস্কের মধ্যে পড়বে না, কারণ এটা সবসময় বোঝা যাচ্ছে যে বাংলাদেশে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে, এবং এটা একটা ফোরকাস্টিং আছে, এটার 10 বছরের 15 বছরের ডেটা নেওয়া যাবে। বরঞ্চ আমরা এই হাই রিস্কের মধ্যে একটা ফেলতে পারি, যে বর্তমানে যেই ইগুলো নেওয়া হবে, বিশেষ করে সরকারি প্রজেক্ট গুলো নেওয়া হবে, সেই প্রজেক্ট গুলোতে করোনাকালীন সময়ে দেখা যাচ্ছে যে গত বছরও মার্চ থেকে করোনা হঠাৎ করে বেড়ে গিয়েছে, এই বছরও মার্চ থেকে করোনা বেড়ে গিয়েছে। তাহলে আমাদের আগামী এমন যদি একটা প্রজেক্ট নেওয়া হয় যেটা এই অর্থ বছরে রান করবে বা আগামী অর্থ বছরে রান করবে, তাহলে আমাদের করোনার কথাটা মাথায় রেখে একটা হাই রিস্ক নেওয়া যেতে পারে। এটা কি স্যার হাই রিস্কের মধ্যে পড়বে, নাকি এইটাও আমরা এই মিডিয়াম রিস্কের মধ্যে করোনাকে আমরা আমাদের জীবনের একটি অংশ হিসেবে ধরে এটাও মিডিয়াম রিস্কের মধ্যে ফেলে দেব? হ্যাঁ, এটার জন্য জীবন কিন্তু এটা হঠাৎ করে আমি আপনি বলা যাবে না, এটা আসলে পুরো, হ্যাঁ, মানে পুরো টিম ডিসাইড করতে হবে, এবং সেটাতে সবাই এগ্রি করতে হবে, স্পন্সর টিম, কারণ এটা একটা বড় ডিসিশন, হ্যাঁ, নিয়ে তারপরে করতে হবে। এটা আসলে কেউ বাইরে থেকে বললে হবে না যে এটা হাই আবার লো, কারণ এটা দেখেন বাংলাদেশে আমরা তো এইভাবেই কাজ চালিয়ে যেতেছি, এবং আমরা কিন্তু স্টপ নাই, যদি স্টপ থাকতাম তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যেত। বাইরে যেমন সিরিয়াস ইস্যু, তাই না, একটা কোভিড ধরা পড়ছে তাইলে সবাই হোম অফিস, দেখেন অস্ট্রেলিয়ায়, তাই না, যে একটা কোভিড ধরা পড়ছে তাইলে এখন থেকে পুরো লকডাউন। সো তাদের জন্য এটা কিন্তু একদম ক্রিটিক্যাল। আবার বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু এটা দেখেন ডিফারেন্ট কিন্তু আমাদের, কারণ আমরা যদি এইভাবে ওটাকে ক্রিটিক্যাল বলি তাহলে আমাদের জীবন মানে মানুষ রাস্তায় পড়ে থাকবে, আমাদের জন্য এটা লো বা ভেরি করবে। হ্যাঁ, আমাদের জন্য এটা মিডিয়াম বা লো ক্যাটাগরি, মানে এটা ভেরি করবে। রাইট রাইট, আপনাদের দেশের উপর ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সবকিছু। আমরা যদি এই দেশ সময়কার ঘটনাটা যদি দেখি তাহলে এটা লো ক্যাটাগরি পড়ে যাচ্ছে আর কি। আমাদের রিস্ক অ্যাপিটাইট ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। অ্যাপিটাইট হাই না, টলারেন্স হাই। আরে কি বলতেছিলেন? হ্যাঁ ঠিকই বলছেন, টলারেন্স হাই, আমাদের রিস্ক টলারেন্স হাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারছি না যে এইভাবে আসলে আমরা টেবিল তৈরি করি আর কি, হ্যাঁ, এবং সেইটার থেকে আমরা ডিসাইড করি, এবং যেখানে ডেটা থাকবে সেটা আমরা ডেটা ইউজ করবো, আর না হলে যেটা বেস্ট আমরা আসলে গেজ করতে পারি বা বেস্ট আইডেন্টিফাই করতে পারি সেটা আমরা করব। আর এটা নিয়ে আরো অনেক আলাদা পড়াশোনা থাকতে পারে, যে আমরা কিভাবে কোন প্রজেক্টের এবং বেঞ্চমার্ক বা ডেটা থাকতে পারে, যেহেতু এসব নিয়ে তো নতুন কাজ হচ্ছে না, অনেক ধরনের কাজ হচ্ছে। একই প্রজেক্ট হয়তো বিভিন্ন দেশে অলরেডি হয়ে গেছে,
তো সেগুলো থেকে আমরা কিন্তু কমার্শিয়াল ডাটা ইউজ করে আমরা ডিসাইড করতে পারি। সো মানে অলওয়েজ খেয়াল রাখতে হবে যেখানে আমরা ডাটা ড্রিভেন কেসে পাবো উই শুড ইউজ দ্যাট, আর যেখানে কোনো পাচ্ছি না তখন আমরা বেস্ট কেসটা ইউজ করব যেটা আমাদের জন্য বেস্ট। আচ্ছা, তাহলে আমরা ওই ইয়াতে ছিলাম না, এক্সেল ফাইলটাতে ছিলাম, দেখা যাচ্ছে এক্সেল ফাইলটা? জি। আচ্ছা, আমরা এক টানা শেষ করে দিই নাকি 9:30টার দিকে? হ্যাঁ, করে দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে, এক টানা চলে যাই। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা কি করলাম, তাহলে বুঝতে পারছি আমরা যে আমরা আসলে প্রথমে আইডেন্টিফাই রিস্ককে আমরা এই যে এই পর্যন্ত ফিল আপ করছি, তারপর যখন কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করতেছি তখন আমরা এই তিনটা করতেছি। তিনটা মানে কি, আমি এটার প্রবাবিলিটি বের করতেছি, এটার ইমপ্যাক্ট বের করতেছি, এটার মানে কি এই রিস্কটা, এই যে রিস্ক নাম্বার 1, এবং এই দুইটা গুণ করে আমি ওই যে যেমন বলছিলাম 0.9 ইনটু 0.9, তাহলে কি বললাম, এটা 0.81, তারপরে 0.7 ধরেন এটা 0.4, তাহলে পাচ্ছি 0.28। সো এটা হচ্ছে আমাদের কি, এটা তো হিসাবে 0.5 এর ইমপ্যাক্ট অথবা রিস্ক স্কোর। তাহলে দেখেন এটা যদি পুরো প্রজেক্টে যদি আমরা এইভাবে সব এরকম গুণ করে যোগ করি এবং সব যোগ করে রিস্ক স্কোর, তাহলে কি আমরা টোটাল রিস্ক স্কোর পাবো না একটা প্রজেক্টের? রিস্ক স্কোর কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইভেন প্রজেক্ট সিলেকশনের জন্য। তার মানে ধরেন আপনি 3-4টা প্রজেক্ট করবেন, এখন আপনি ডিসাইড করতে চাচ্ছেন যে কোন আপনার ফান্ডের লিমিটেশন আছে, বা আপনি চাচ্ছেন যে 4টার মধ্যে আমি 2টা করবো আর 2টা করবো না, তখন কিন্তু আপনি একটা, কিন্তু আমরা যেমন এনপিভি আইআরআর ইউজ করি বেনিফিটের জন্য, ভ্যালুর জন্য, আবার রিস্ক স্কোর দেখা হয় যে এই রিস্কের টোটাল রিস্ক স্কোর কত। হ্যাঁ, ধরেন একটা টোটাল রিস্ক স্কোর হচ্ছে 1.2, আর একটা টোটাল রিস্ক হচ্ছে 1.4, আর একটা হচ্ছে 2.4। তাহলে কি করবো আমরা, যদি রিস্ক স্কোর আমাদের খুবই সেন্সিটিভ ইস্যু হয়, তাহলে আমরা আসলে সবচেয়ে যেটা লোয়েস্ট রিস্ক স্কোর সেই প্রজেক্টটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সো রিস্ক স্কোর কিন্তু একটা প্রজেক্ট সিলেকশনের একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, তাহলে আমরা কি করলাম দেখেন, এই কাজটা কখন করলাম, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করলাম, কি ওয়ে, রিস্ক কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, সাবজেক্টিভ অ্যানালাইসিস করলাম আমরা। আচ্ছা, এখন দেখেন একটু হয়ে গেল আমাদের, এখন আমি একটু আরো রাইটে যাচ্ছি টেবিলটা, এবং আমি ডিলিট করছি। সো আমি এখানে রিস্ক স্কোর পেয়ে গেলাম। এখন এই যে রিস্ক স্কোরটা আমরা কি করলাম, সাবজেক্টিভ। এখন আমরা কি করতে পারি, আমরা যদি আরো ভালোভাবে করতে চাই তাহলে আমরা টাকার অঙ্ক বের করতে পারি। কোনটা সেটা, ওই যে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু বের করতে পারি আমরা। তখন রিস্ক স্কোরটা এটা আসবে, এর সাথে আপনি কি ওই যে পি এবং আই এক্সপেক্টেড মনিটরি ভ্যালুর একটা কলাম দিতে পারেন, ইএমভি, তাই না, যেটা থেকে আপনি টাকার ভ্যালু পাবেন, যে -10,000 +10,000 এরকম পাবো আমরা করে। তখন কিন্তু আমরা আবার এটা দেখা যাবে এই সময় যে প্রাইওরিটাইজ করছিলাম, এখন দেখা যাবে টাকার অঙ্কে প্রাইওরিটাইজেশনটা ডিফারেন্ট হয়ে যেতে পারে, কিন্তু তখন কিন্তু প্রাইওরিটাইজটা কি হবে, আবার ডিফারেন্ট হয়ে যাবে। যেটা আমি সহজভাবে বলতেছিলাম যে প্রথমে আমরা 500টা থেকে 100টা নিয়ে আসছিলাম, তারপর কোয়ান্টিটিতে গিয়ে আরো আমরা স্ক্রুটিনাইজ করছি, করে আমরা 30টাতে নিয়ে আসছি। তখন ওই 30টাকে আমরা কি করব, টপে নিয়ে আসবো, যে 1 থেকে 30 হচ্ছে আমাদের টপ রিস্ক। কিংবা আমরা মন্টে কার্লো অ্যানালাইসিস ইউজ করতে পারি, সিমুলেশন ইউজ করতে পারি, আরো বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করে আমরা রিস্ক অ্যানালাইসিস করে একদম যেগুলো আমাদের সবচেয়ে ইম্প্যাক্টফুল এবং সবচেয়ে প্রবাবিলিটি বেশি সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং সেই কাজটা করা হয় কোথায়, কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিসে। ঠিক আছে, তাহলে যখন কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করা হলো, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে প্ল্যান রিস্ক রেসপন্স। পরের প্রসেসটা মনে আছে, এই যে এটা, সরি, এই যে প্ল্যান রিস্ক রেসপন্স, এটা। তাহলে এখন আমরা কি করব, প্ল্যান রিস্ক রেসপন্সের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিস্ক স্ট্র্যাটেজি তৈরি করা। স্ট্র্যাটেজি মানে কি, এই রিস্কটা কি আমরা অ্যাভয়েড করতে পারি, নাকি এটা মিটিগেট, অ্যাভয়েড করতে না পারলে তাহলে কি আমরা মিটিগেট করব, নাকি আমরা এটা থার্ড পার্টিকে ইনভলভ করব, ট্রান্সফার করে দেব, যেটা আমরা এটা হ্যান্ডেল করতে পারছি না। এবং এই ট্রান্সফার করার সময় নরমালি ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, আমরা থার্ড পার্টিকে ইনভলভ করি যে তুমি রিস্কটা নাও। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি। অ্যাকসেপ্ট কখন করা হয়, রিস্কটা এত হাই যেটা আসলে করার কিছুই নাই। বলতো এরকম কোন রিস্ক আছে যেটা এত হাই যে নাথিং টু ডু?
আছে এরকম রিস্ক? কোভিডই তো বর্তমানে কোভিড-19 তো এটা বিশাল বড় রিস্ক। মানে এটাকে আমরা খুব সংক্ষেপে বলতে পারি অ্যাক্ট অফ গড। ধরেন ভূমিকম্প, এখন আমরা ডোন্ট নো যে ভূমিকম্পের আগে থেকে সংকেত পাওয়ার এখনো বের করতে পারিনি, তাই না? সো বা কোনো একটা বিশাল কিছু মানে অ্যাক্ট অফ গড যেটা আসলে আমাদের ইমাজিনেশনের বাইরে, সেটা আসলে আমরা অ্যানালাইসিস করতে পারি না। ফলে এরকম ক্ষেত্রে আমরা কি করি, ওই রিস্ক যদি হয়ে যায়, এখন তো আমাদের কোভিড, আমরা তো জানতাম না যে কোভিড হবে, এখন কোভিড এসে গেছে, এখন কিছু করার আছে? এটা তো না অ্যাভয়েড করা যাচ্ছে, না মিটিগেট করার চেষ্টা করতেছি আমরা বিভিন্নভাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা কি করতেছি, অ্যাকসেপ্ট করে আমাদের সব কাজ করতে হচ্ছে, ঠিক আছে? আর লাস্টের একটা স্ট্র্যাটেজি হচ্ছে যেটাকে বলা হয় এসকেলেট। এসকেলেট মানে হচ্ছে রিস্কটা যখন আপনি দেখলেন, দেখা গেল যে রিস্কটা আসলে আপনার রিস্ক না, আপনি অ্যানালাইসিস করতে গিয়ে রিস্কটা পাইছেন, কিন্তু রিস্কটা অন্য কোনো ডিপার্টমেন্টের, হ্যাঁ, বা অন্য কোনো প্রজেক্টে, তাহলে আপনি কি করবেন, সেটা এসকেলেট করে সেই রিলেটেড বডিকে জানাই দিবেন, ঠিক আছে? তা আপনার কাজ হচ্ছে এটুকু যে তাকে আপনি জানাই দিবেন এবং দেখবেন যে সে আসলে ওনারশিপ নিয়েছে কিনা, এটুকু তো ফলো আপ করা, তারপরে ওই রিস্ক নিয়ে আপনার কাজ নাই। সেই 5টা হচ্ছে রিস্ক স্ট্র্যাটেজি। আমরা এটা নিয়ে আরো পরে কথা বলবো, কারণ এই রিস্ক স্ট্র্যাটেজি নিয়ে এবং এই 5টা স্ট্র্যাটেজি, এটা আমরা কথা বললাম থ্রেটের জন্য, নেগেটিভ রিস্কের জন্য, অপরচুনিটির জন্য আবার 5টা স্ট্র্যাটেজি আছে। তো আমি সেটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আবার আলোচনা করব, এবং এই 5টা 10টা স্ট্র্যাটেজি থেকে পরীক্ষায় 2টা থেকে 3টা প্রশ্ন আসবে শুধু অন দিস স্ট্র্যাটেজি, ঠিক আছে? সো আমরা এটা নিয়ে পরে আবার কথা বলবো। তাহলে আমরা কি করলাম, এটা প্ল্যান, রিস্ক, রেসপন্সে আমরা স্ট্র্যাটেজি সেট করলাম। শুধু স্ট্র্যাটেজি তো সেট করলে হবে না, আমি বললাম যে অ্যাভয়েড করব, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। রেসপন্সটা কি হবে, অ্যাভয়েড কিভাবে করবেন? হ্যাঁ, আপনার আঙ্গুলে ঘা হয়েছে এবং ডাক্তার বললো যে আঙ্গুলটা কেটে না ফেললে এটা হাতে ছড়ায় যাবে, তাহলে কি করবেন আপনি? বেস্ট হচ্ছে যে আঙ্গুলটা কেটে ফেলা, তাই না? এটা অনেকেরই হয়, মানে অনেকে যদি স্পেশালি ডায়াবেটিস, দেখবেন ছোট একটা সমস্যা থেকে, আমার খালা, ওনার একটা ছোট পিঠের মধ্যে একটা জাস্ট হয় না, ওই যে ঘামাচির মতো হয় না, চুলকায় অনেক সময়, উনি খুবই ডায়াবেটিসে খুবই মারাত্মক পেশেন্ট আর কি। ছোট্ট একটা ঘামাচি হয়েছে, ওটা উনি চুলকায় একটু ইয়া করে ফেলছে, ওটা শেষে এমন বড় হয়ে গেছিল, মানে ওটা অপারেশন করে মানে পুরো একটা গর্তের মতো হয়ে গেছে, মানে দেখতেও ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু জাস্ট একটা ঘামাচি হয়েছিল। সো তাহলে দেখেন যে অ্যাভয়েড, তার মানে কি, আমি যদি বললাম যে আমার ওই যে ঘামাচি হয়েছে পিঠে, এখন এটাকে আমাকে সারাইতে হবে, তাহলে কি করতে হবে? দেখেন যে তার অপারেশন করতে হলো, নানান কাজ করতে হলো, কিন্তু সেটা হচ্ছে স্টেপস গুলো, অ্যাকশন গুলো কি আপনার অ্যাভয়েড, কিন্তু অ্যাভয়েড করার জন্য আপনি কি কি কাজ করবেন সেটা হচ্ছে রিস্ক রেসপন্স, একদম ডিটেইলটা, ঠিক আছে? এরপরে এই যখন আপনি রেসপন্স করবেন, তখন আসলে আরো অনেকগুলো কলাম এখানে কাজ করবে। 1 নম্বর কাজ করবে হচ্ছে রিস্কটার স্ট্যাটাস, ওনার কে, রিস্কটা কে ওন করবে, বা রিস্ক অ্যাকাউন্টেবল কে, হ্যাঁ। আর হচ্ছে রিস্ক, এটা আমরা বলি রিস্ক অ্যাকশনই, শব্দটা হয় হচ্ছে এরকম, রিস্ক অ্যাকশনই, অ্যাকশন, কিংবা সিম্পলি বলতে পারেন রিস্ক রেসপন্সিবল কে, আমরা বলি রেসপন্সিবল। এই অ্যাকশনই, রিস্ক অ্যাকশনই শব্দটা আসলে প্রিন্স টু শব্দ, পিএমবকে বোধহয় রেসপন্সিবল শব্দটা ইউজ হয়েছে, রেসপন্সিবল মনে আছে আমাদের রেসিস্টার যে ইউজ করছিলাম, রেসিস্টার, তার মানে এটা হচ্ছে অ্যাকাউন্টেবল, আর ইনি হচ্ছেন রেসপন্সিবল, তার মানে রেসপন্সিবল একাধিক পার্সন হতে পারে। এটা একটা টেকনিক্যাল রিস্ক, তাইলে হয়তো টেকনিক্যালের যে ম্যানেজার সে হয়তো ওটা রিস্ক ওনার, কিন্তু তার টিম আসলে রিস্কটা যদি ঘটে বা অ্যাভয়েড করতে হবে বা মিটিগেট করতে হয়, তার টিম আসলে কাজ করবে। সো রেসপন্সিবল অনেকেই হতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা কি অবশ্যই থাকবে, সেটা হচ্ছে স্ট্যাটাস, তাই না? স্ট্যাটাস, এটা কি ওপেন নাকি অলরেডি ক্লোজ হয়ে গেছে, রাইট? ঠিক আছে, নাকি এটা আসলে এখনো হয় নাই, ইন দ্য ফিউচার সামনে আসতে পারে, তো ব্ল্যাঙ্ক থাকতে পারে। সো এই যে দেখছেন কলামগুলো, তো দেখেন আমরা যে রিস্কের আলোচনাটা করলাম, রিস্কের সব প্রসেসগুলো কিন্তু এই ডকুমেন্টের উপরে, এবং আপনি শুধু এই ডকুমেন্টটা দিয়েই কিন্তু রিস্কের পুরো হ্যান্ডেল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। তারপরে কি একটা অ্যাকচুয়াল ভ্যালু আসবে না? আমরা ইএমভি এর সাথে যে ডিফারেন্সটা আমরা ধরে নিয়েছিলাম $5,000 লস হবে, হইল $3,000 লস। হ্যাঁ, সেটা আমরা যে মনিটরিং এ করব, মনিটরিং এ আমাদের তখন বের হবে যে আসলে আমাদের
যেমন ওই সময় মনিটরিং এর সময় দুইটা মেজর কাজ থাকে, একটা হচ্ছে যে আমি যে কন্টিনজেন্সি রিজার্ভটা রাখছিলাম রিস্কের জন্য ওইটা কি আসলে ইউজ হয়েছে নাকি ইউজ হয় নাই। যদি ইউজ না হয় তাহলে আমরা রিলিজ করে দেবো ফান্ডটা। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে রিজার্ভটা রাখছিলাম ওইটা কি এনাফ নাকি এখন ম্যাগনিটিউডটা আরো বেড়ে গেছে যার জন্য আমাদের আরো এক্সট্রা ফান্ড লাগবে, যেটা ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে নিতে হবে। তো সেটা আমাদেরকে আবার মানে রিজার্ভ অ্যানালাইসিস করতে হবে। তো আপনারা যদি মনিটর রিস্ক দেখেন, মনিটর রিস্কে পিএমবকে এমনি এখানে বোধহয় খুব একটা মেনশন নাই স্টুডেন্ট ম্যানুয়ালে, পিএমবকে দেখবেন যে আবার রিজার্ভ অ্যানালাইসিস করতে বলা হয়েছে হ্যাঁ মনিটরিং এর সময়, যাতে দেখতে হবে যে আমাদের যাতে রিজার্ভটা এখনো ঠিক আছে নাকি আরো লাগবে নাকি মানে কম লাগছে, সবগুলো আমরা মনিটর রিস্কের সময় করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পুরো রিস্ক চ্যাপ্টারের কাহিনী। এবার আসেন, আমাদের আর সময় আছে বোধহয় 10 মিনিট, আমরা একটু স্লাইডে যাই কুইকলি। আমি আসলে আসল পড়ালেখা এখানে শেষ করার চেষ্টা করছি, এখন চলেন ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অ্যাসেসিং এন্ড ম্যানেজিং রিস্ক। এটা কি কোনো গোলমাল হলো নাকি? আচ্ছা, এখানে একটা বোধহয় কপি হয়ে চলে আসছে, যাই এটা আসবে। আচ্ছা, এটা কোনো গোলমাল লাগছে না, চ্যাপ্টারটা কোনো একটা গোলমাল হয়েছে। স্টুডেন্ট ম্যানুয়ালে পেজ নাম্বার 148 এখানে কোনো কিছু ডিলিটেড হয়ে গেছে আমার মনে হচ্ছে, এটা পরে দেখতে হবে। আমি তো অনেক কাজও করছিলাম মনে হয়। আচ্ছা, যাই হোক, কিছু একটা করছে, পরে দেখব। চলেন আমি আবার খুলি। অরিজিনালটাতে যাই। আচ্ছা, ঠিক আছে না, দেখা যাচ্ছে? না ভাইয়া, দেখা যাচ্ছে না। ঠিক আছে না? কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, আমরা এখন হ্যাঁ ওকে ফাইন। আপনি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করার রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, আইটেরেটলি আইডেন্টিফাই, অ্যাসেস এন্ড প্রায়োরিটাইজ রিস্ক এন্ড রিস্ক রেসপন্স। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই শব্দটা, মানে আমাদের রিস্ক এরকম না যে শুরুতে একবার পড়ে ফেলে দিলাম, রেখে দিলাম, এরপর আর কোনো কাজ নাই। অলওয়েজ কিন্তু আপনাকে ইভেন বলা হয় যে প্রতিটা মিটিং এ, প্রজেক্টের সব মিটিং এ একটা এজেন্ডা থাকা উচিত রিস্ক, যে এখন রিস্কের কি অবস্থা, এই গত মিটিং থেকে এই মিটিং এ কোনো নতুন রিস্ক আসছে কিনা। ঠিক আছে, সো প্রতিটা মিটিং এ রিস্ক এজেন্ডা রাখতে বলা হয়েছে, এটা যাতে আমরা মিস না করি। তারপর হচ্ছে ডিটারমাইন রিস্ক রেসপন্স, তারপরে ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স। ঠিক আছে, ডিটারমাইন রিস্ক রেসপন্স মানে যে আমরা যে আইডেন্টিফাই থেকে শুরু করে একদম কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ পর্যন্ত করলাম, সেটা হচ্ছে ডিটারমাইন রিস্ক, এবং ইমপ্লিমেন্ট রিস্ক রেসপন্স হচ্ছে যখন আমরা ইমপ্লিমেন্ট রিস্ক করব সেটা। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, রিস্কের সেকেন্ডারি রিস্ক এবং রেসিডিউয়াল রিস্কের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এটা অবশ্য ঠিক আছে। আমরা যখন রিস্কের প্ল্যান করি তখন আমরা রিস্ক প্ল্যান করার সময় রিস্কের কি রেসপন্স প্ল্যান করি, তখন অনেক সময় হয় কি সেকেন্ডারি রিস্ক তৈরি হয়, সেকেন্ডারি রিস্ক তৈরি হয়। তার মানে ধরেন একটা এক্সাম্পল, যে আমরা আসলে কি করলাম, ওই কোন একটা আমরা একটা প্রজেক্টে কাজ করতেছি, প্রজেক্টের চারদিকে আমরা করে ফেললাম, কি বলে যে পরীক্ষা খনন না, পরীক্ষা খনন করলাম, যাতে কোনো আমরা ধরেন একটা রিমোট জায়গায় গেছি, জঙ্গলের মধ্যে একটা প্রজেক্ট করতে গেছি, যাতে কোনো হিংস্র প্রাণী আমাদেরকে করতে না পারে, আমরা কি করলাম চারিদিকে ধরেন পরীক্ষার মতো খনন করলাম, যাতে কেউ ওটা পার না হয়ে আসতে পারে। সেটা হচ্ছে আমাদের একটা রেসপন্স প্ল্যান ছিল।
এখন ওটা করতে গিয়ে হলো কি, দেখা গেল যে একজন পিছলে পড়ে তার হাত ভেঙে গেল। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি রিস্ক। মানে প্রাইমারি রিস্ককে হ্যান্ডেল করার জন্য আমরা যে স্ট্র্যাটেজি নিছি সেই স্ট্র্যাটেজির ইম্প্যাক্ট হিসাবে অন্য একটা ঘটনা ঘটছে। এই যে আমার খালার কেমো চলতেছে, হ্যাঁ, ক্যান্সার পেশেন্ট, কেমো চলতেছে। আজকে আমি সারাদিন আসলে হাসপাতালে ছিলাম। সো কেমোথেরাপির কিন্তু অনেকগুলো আছে, জানেন না আপনারা, ইম্প্যাক্ট আছে না? তার আসলে ক্যান্সার সেল মারার জন্য আমরা তার দিচ্ছি প্রাইমারি রিস্কটাকে হ্যান্ডেল করার জন্য, কিন্তু তার মাথার চুল পড়ে যাচ্ছে, তার হাতের সব আঙ্গুল টাঙ্গুল সব কালো হয়ে গেছে, তাই না? তো এরকম নানান কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে, এগুলো হচ্ছে সব সেকেন্ডারি রিস্ক। এবং আপনি খুবই ভালনারেবল সিচুয়েশনে আছেন এখন, কারণ যেহেতু আপনার ইমিউনিটি খুবই কমে গেছে। আর রেসিডুয়াল রিস্ক মানে কি? রেসিডুয়াল রিস্ক মানে হচ্ছে আপনি রিস্কের প্ল্যান করছেন, সব অ্যাভয়েড করছেন, মিটিগেট করছেন, হ্যাঁ, করার পরও এমন কিছু রিস্ক আছে যেটা আসলে আপনি অ্যাভয়েড করতে পারেন নাই, মিটিগেট করতে পারেন নাই। তারপরে হচ্ছে এটা আপনার রিস্ক, এসকেট করা যায় নাই। তারপরে হচ্ছে আপনি ট্রান্সফার করতে পারেন নাই। তাহলে কি করছেন এই রিস্কগুলোকে? মানে কোনো টিকাতেই কোনো কাজ করে নাই আর কি। হ্যাঁ, কোনো কিছুতে কোনো কাজ হয় নাই, তাহলে আপনি এটাকে বলতেছেন রেসিডুয়াল রিস্ক। এবং সেই রেসিডুয়াল রিস্কগুলোকে আমরা নরমালি কি করি? অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করি, এটা আর কোনো উপায় নাই। তখন অ্যাকসেপ্ট করা, এই অ্যাকসেপ্ট করার জন্য হাই রিস্কের কারণে নাকি? এটা দুই কারণে হতে পারে, হাই রিস্কের কারণে হতে পারে, আবার খুবই লো রিস্কের কারণে হতে পারে। ঠিক আছে, অ্যাকসেপ্ট কিন্তু আমরা দুইটা এক্সট্রিমের জন্য করি। একটা এক্সট্রিম হচ্ছে হাই, যেমন বললাম ভূমিকম্প কিংবা অ্যাক্ট অফ গড। একটা হচ্ছে একদম লো, ওই যে আমি সর্দির এক্সাম্পল দিছিলাম, যে ওষুধ খাইলেও সারবে, ওষুধ না খাইলেও সারবে, 7 দিনই লাগবে। ফলে আমি এর দরকার নেই, তো এটা যদি ঘটে তাহলে উইল সি দ্যাট। হ্যাঁ, তো ওইটার জন্য আমরা ওই অ্যাকসেপ্টেন্সের জন্যই কিন্তু আমরা কন্টিনজেন্সি রিজার্ভ রাখি, যে যদি ওটা হয়, না হলে তো নাই, যদি হয় তাহলে আমরা এই মেজার নেব। ঠিক আছে, এই যে দেখেন আমাদের একজন ডক্টর মারা গেলেন না কিছুদিন আগে, মনে আছে? আমার ভাইয়ের ফ্রেন্ড রাজীব নামে একটা ছেলে মারা গেল না, ডক্টর, আগুন ধরে, হাজবেন্ড ওয়াইফ দুজনেই। ওই যে নিয়ে রাখছিল বাসায়, হাতে আগুন লেগে মারা গেল। হ্যাঁ রাইট, দেখেন এই যে অবস্থাটা। আচ্ছা যাই হোক, অন্য একটা কথা হয়ে গেছে। তাহলে রেসিডুয়াল হচ্ছে আপনার এটা, যেটা আপনার কিছু করার নেই, সেটা এক্সট্রিম কারণে হতে পারে আর লো এর কারণে হতে পারে। এটা দেখুন যে প্রিয়াম্বকে সুন্দরভাবে লেখা আছে যে অ্যাকসেপ্টেন্স কেন করি আমরা, এবং অ্যাকসেপ্টেন্স করার দুইটা আবার ঘটনা আছে আর কি। একটা হচ্ছে আপনি পজিটিভ অ্যাকসেপ্টেন্স করতে পারেন, একটা হচ্ছে প্যাসিভ আর অ্যাক্টিভ। প্যাসিভ আর অ্যাক্টিভ। অ্যাক্টিভটা মানে আপনি কিছু অ্যাকশন নিলেন, আর প্যাসিভ মানে আপনি কোনো অ্যাকশনই নিলেন না। ঠিক আছে, আচ্ছা রিস্কের ডেফিনেশন আমরা বলছি, দেখেন আমরা জাস্ট দেখে যাচ্ছে রিস্কের ডেফিনেশন, পজিটিভ রিস্ক, নেগেটিভ রিস্ক, অলরেডি টকড অ্যাবাউট দিস। তারপরে আসেন এই যে আমরা বলছিলাম যে রিস্ক যখন আমরা প্ল্যান করব, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট প্ল্যানিং, যেখানে রিস্ক স্ট্র্যাটেজি, মেথোডোলজি এবং যে রোলস অফ রেসপন্সিবিলিটি, রিস্ক ম্যানেজার কে, ঠিক আছে, রিস্ক ওনার কারা হবে। নরমালি রিস্ক কিন্তু একটা বড় বিষয়, যেখানে আসলে রিস্ক ম্যানেজার থাকে, যিনি প্রজেক্ট ম্যানেজারকে রিপোর্ট করবেন। তার আন্ডারে আসলে কি থাকতে পারে? অনেক রিস্কের টিম ম্যানেজার থাকতে পারে, ঠিক আছে, বা রিস্ক ওনার থাকতে পারে। তার নিচে থাকবে হচ্ছে রিস্ক রেসপন্সিবল বা রিস্ক অ্যাকশন। এইভাবে কিন্তু রিস্কের টিমটা আলাদা একটা স্ট্রাকচার ফলো করতে পারে, অর্গানাইজেশন হতে পারে। তারপর ফান্ডিং কোথা থেকে আসবে, টাইমিং, ঠিক আছে, রিস্কের টাইমিং। ওই যে বললাম প্রতিটা মিটিং এ কিন্তু রিস্ক রাখতে হবে। আর রিস্কটা আপনি কখন অ্যানালাইজ করবেন? হ্যাঁ, একদম শুরুর দিকে, কিন্তু যখন আমরা প্ল্যানিং করতেছি তখনই আমরা করব। হ্যাঁ, তারপরে ক্যাটাগরি তৈরি করা, যে কোন কোন ক্যাটাগরি আমরা ইউজ করছিলাম, যেটা আমি এক্সাম্পল দিছিলাম পেস্টেল, কিংবা আরো ইউজ করতে পারি আমরা। টিএমবকে বলা আছে পেস্টেল কিংবা টিকপ ইউজ করতে পারি। ঠিক আছে, টিকপ মানে কি? টেকনোলজি, ইকোনমি, তারপরে সিতে কি কমার্শিয়াল বোধহয় কিছু একটা হবে, আর পিতে পলিটিক্স, ওতে কি অপারেশনাল। হ্যাঁ, তো এটা। তারপরে স্টেক হোল্ডার রিস্ক অ্যাপেটাইট, এই যে মনে আছে অ্যাপেটাইজার, কিংবা রিস্ক অ্যাভার্স। একজন হচ্ছে রিস্ক অ্যাভার্স, একজন হচ্ছে রিস্ক সিকার। তো আপনাকে দেখতে হবে যে আপনার অর্গানাইজেশন কিরকম টাইপ, তার উপর কিন্তু আপনার বেস করে বিভিন্ন স্ট্র্যাটেজি সেট করতে হবে। তারপরে যেটা আমরা দেখালাম একটু আগে, ডেফিনিশন অফ রিস্ক, প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট, ওই যে টেবিলটা দেখালাম। তারপরে হচ্ছে ডেফিনিশন থাকবে এখানে, আর আপনি যে ম্যাট্রিক্স টেবিলটা ইউজ করবেন সেটা আমি দেখাই নাই, সেটা সামনে দেখবো আমরা।
আচ্ছা, তারপর হচ্ছে রিপোর্টিং ফরম্যাটস। যখন রিস্ক হবে আপনি আসলে প্রতি মাসে বা উইকলি বা উইকলি আপনি রিপোর্ট দিবেন, সেই ফরম্যাটটা কি হবে, এই ফরম্যাট কিন্তু আপনাকে আগে থেকে প্ল্যানিং এ সেট করে ফেলতে হবে। এই কাজগুলো কিন্তু প্রতিটা প্ল্যানিং এ করতে হবে আপনাকে। যখন আপনি শিডিউল প্ল্যানিং করবেন, কস্ট প্ল্যানিং করবেন, কোয়ালিটি প্ল্যানিং করবেন, সব জায়গায় কিন্তু আপনার রিপোর্টিং ফরম্যাট কিন্তু সেট করতে হবে। তারপরে কিভাবে ট্র্যাক করবেন রিস্ক, সেগুলোকে আপনাকে ফাইনালাইজ করতে হবে যখন আপনি প্ল্যান করবেন। আচ্ছা, তারপরে প্রসেস কি? রিস্ক আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করার জন্য আমরা এই টুলস টেকনিকগুলো ইউজ করি। এক্সপার্ট জাজমেন্ট, ওই যে প্রবাবিলিটি কি হবে, ইমপ্যাক্ট কি হবে, আমরা কি ইউজ করবো? এক্সপার্ট জাজমেন্ট। তারপরে ডেটা গ্যাদারিং, যেখানে আমরা ইনফর্ম ডিসিশন নিতে পারবো, ডেটা আছে, তখন আসলে আমরা বিভিন্ন ডেটা ইউজ করবো। তার মধ্যে উই ক্যান ইউজ ব্রেইনস্টর্মিং। তারপর চেকলিস্ট অ্যানালাইসিস। চেকলিস্ট থাকে না আমাদের, চেকলিস্ট। ওই যে আমি হোমিওপ্যাথির এক্সাম্পল দিতে চাচ্ছিলাম, ওই বই দেখবেন যে লেখা আছে কি কি উপসর্গ হলে কি কি ওষুধ দিতে হইবে। তাহলে আপনি এখন বিলাই মেলে দেখবেন যে আপনার এই উপসর্গগুলো হয়েছে কিনা। তাহলে আপনি এখন কি, যে আসলে হোমিওপ্যাথির ওষুধ আমরা সবাই ছোটবেলায় খুব পছন্দ করতাম, তাই না? আপনারা করতেন কিনা জানি না, চুরি করে করে খাই ফেলতাম ওই সাদা। জি, পছন্দ করতাম খুব। সুগার একটা ঘটনা ঘটছিল যে আমার মায়ের একটা খুব দামি ওষুধ ছিল। দামি মানে কি, একদম ছোটবেলায় কথা বলতেছে, আমার মানে ভাই তখন বোধহয় 2 বছর না 3 বছর। তা আমার একটা ওষুধ ছিল যেটা ওই সময় দাম 300 টাকা ছিল, হোমিওপ্যাথি একটা ওষুধ। তা আমার ভাই ওটা পুরোটাই খেয়ে ফেলছে। তা আমরা খুব ভয়ে ছিলাম যে কি ঘটে না ঘটে, বুঝতে পারছেন? তো কিছুই ঘটে নাই আসলে। হ্যাঁ, আমি আমার আম্মুর হোমিওপ্যাথি ওষুধ অনেক চুরি করে খেয়েছি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এটাতে কোনো কাজ হয় কি হয় না, নাকি মানসিক ব্যাপার আল্লাহ জানে। এলোপ্যাথির লোকজন তো বইটার শুনলেই নাম মাথা গরম হচ্ছে হয়ে যায়। কমপ্লিট ম্যাটেরিয়া মেডিকা। আচ্ছা, কি নাম? কমপ্লিট ম্যাটেরিয়া মেডিকা। আচ্ছা, মানে কি হচ্ছে? আরেকটা আছে কি যেন অর্গানাম, হানি ম্যানেজ। হ্যাঁ, আল্লাহ জানে। যাই হোক, এগুলা এখনো চলে, খুবই চলতেছে, অনেক জায়গায় পপুলার। ইউরোপে কিন্তু খুব পপুলার। আচ্ছা, তাহলে এই চেকলিস্টটা আমাদেরকে হেল্প করবে, হ্যাঁ, যখন আমরা আসলে অ্যানালাইসিস করব, আইডেন্টিফাই করব রিস্ক। তারপর ইন্টারভিউ করে করে আমরা রিস্ক আইডেন্টিফাই করতে পারি, তাই না? তারপর দেখেন ডেটা অ্যানালিসিস টুল, সব এই টুলস টেকনিক কিন্তু পিএমবকের আইডেন্টিফাই রিস্ক ওই প্রসেসের টুলস টেকনিক। রুট কজ অ্যানালাইসিস উইথ এ কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম। ওই যে আমরা বলছিলাম কি, আমাদের ইয়ার মধ্যে একটা কলাম ছিল না, রুট কজ। তাহলে এই টুলটা ইউজ করবো কেন? ওই রুট কজ গুলোকে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? তারপরে অ্যাজাম্পশন এন্ড কনস্ট্রেন্ট অ্যানালাইসিস। মনে রাখতে হবে সবচেয়ে রিস্ক কোথা থেকে আসতে পারে। এই যে এই দুইটা জায়গা থেকে কিন্তু আমরা প্রজেক্ট চার্টারে এবং স্কোপ স্টেটমেন্টে সব জায়গায় কিন্তু আমরা অ্যাজাম্পশন এবং কি করছিলাম, একটা জায়গায় কিন্তু ছিল অ্যাজাম্পশন কি কি এবং কনস্ট্যান্ট কি কি। এই অ্যাজাম্পশন যদি রং হয়ে যায় তাহলে কি হবে? কাজ হবে? হবে না কিন্তু। সো সেই অ্যাজাম্পশনের উপর কিন্তু ভিত্তি করে আমরা দেখেন ক্রিকেট খেলা এরকম হয় না, পিচে আমরা চিন্তা করি যে পিচে এরকম বিহেভ করবে, কিন্তু অনেক সময় পিচ এমন বিহেভ করে তখন আপনার সব প্ল্যান তছনছ হয়ে যায়। সো অলওয়েজ অ্যাজাম্পশন লগ, কনস্ট্যান্ট লগ দেখতে হবে ওখান থেকে কোনো রিস্ক আসছে কিনা। সো এই জন্য রিস্ক অ্যানালাইসিসের সময়, আইডেন্টিফাই করার সময় এটাকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সোয়াট অ্যানালাইসিস মনে আছে আমরা পড়ছিলাম, এটা কিন্তু এখানে ইউজ হবে। স্ট্রেংথ, তাই না? উইকনেস, অপরচুনিটি, থ্রেট। হ্যাঁ, অনেক সময় এখানে থ্রেটের জায়গায় অনেকে সি বলে, চ্যালেঞ্জেস। সো আপনি যদি দুর্বল হন আপনার অর্গানাইজেশন বা আপনি, তাই তো আপনার ছোট জিনিস রিস্ক হয়ে যাবে। সো এইটা আপনার জানতে হবে যে আপনার আসলে স্ট্রেংথটা কিরকম। এটা আমরা ইউজ করছিলাম কোথায়? যখন বিল্ডে টিম ইউজ করছিলাম, তাই না? টিম বিল্ড করা, তখন আমরা টিমের স্ট্রেংথ পাওয়ার চেষ্টা করছিলাম। আর এখন আসলে আমরা আমাদের অর্গানাইজেশনের, আমাদের স্টেক হোল্ডারদের, এখান থেকে আসলে আমরা আমাদের থ্রেশহোল্ড বুঝতে পারবো, টলারেন্স বুঝতে পারবো রিস্কে। তারপরে ডকুমেন্ট অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন ডকুমেন্ট অ্যানালাইসিস করে আমরা বের করবো যে কোথায় থেকে রিস্ক আসতে পারে। আর মিটিং করতে হবে, ফ্যাসিলিটেশন। প্রম্পট লিস্ট মানে অলরেডি যদি রিস্কের কোনো প্রম্পট লিস্ট থাকে, ক্যাটাগরাইজ করা কোনো রিস্কের লিস্ট থাকে, অনেকে কিন্তু ইউজ করে। আপনি যখন প্রজেক্টে কাজ করবেন, করতে করতে আপনার এরকম রিস্ক তৈরি হবে, সেই প্রম্পট লিস্ট আপনি ইউজ করে দেখবেন যে আসলে ওই প্রম্পট লিস্ট থেকে কোনো রিস্ক আপনার এই প্রজেক্টেও আসতেছে কিনা। প্রম্পট লিস্ট কি ভাইয়া এক্সিস্টিং মানে প্রজেক্ট টাইপের যে ধরনের রিস্কগুলো আগে লোকজন ইয়ে করে রাখছে ওগুলাই? রাইট, আগে। সেটা আপনার অর্গানাইজেশন হতে পারে, বাইরেরও হতে পারে, সেটা হচ্ছে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে। রাইট। সো দুইটার মধ্যে পার্থক্য দেখছেন, দুইটা কিন্তু কাছাকাছি, চেক লিস্ট এবং প্রম্পট লিস্ট। হ্যাঁ,
চেকলিস্ট মানে হচ্ছে আপনি আসলে কোন 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 কিছু যাতে মিস না হয়, যে আপনার যে 10টা ডকুমেন্ট চেক করা দরকার, হ্যাঁ আসলে 10টায় চেক করছেন কিনা, এই ধরনের জিনিসগুলো। আর প্রম্পট লিস্ট হচ্ছে আগের এক্সপেরিয়েন্স থেকে আপনি ক্যাটাগরি প্রাইস, যারা আপনি তো পেস্টেল কিংবা টিকপ ইউজ করছেন, কিংবা আরেকটা আছে না ভুকা ভোলাটিলিটি, হ্যাঁ এরকম কোন একটা ক্যাটাগরি ইউজ করে আপনি লিস্ট করে রাখছেন, ওইটা আপনি ইউজ করে দেখবেন যে আসলে ওইটার মধ্যে কোনো কিছু করছে কিনা। আর আমরা যেটা বলছিলাম মিটিং কে কি বলা হয়, রিস্ক ওয়ার্কশপ, রিস্ক রিলেটেড মিটিং গুলোকে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের তো প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট, মানে রিস্ক আমরা রিওয়ার্ড এবং রিস্কের মধ্যে কম্পারিজন করে দেখতে হবে আর কি, যে আমাদের সেটা অলওয়েজ করতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, রিস্ককে দেখেন এবার দুই ভাগে ভাগ করছে রিস্ককে। হ্যাঁ এটা একটা নতুন টপিকটা, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে পরীক্ষায় আসতে পারে। রিস্ককে দুই ক্যাটাগরিজ করছে, একটা হচ্ছে ইফেক্ট বেসড রিস্ক ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে সোর্স বেসড রিস্ক ক্লাসিফিকেশন। হ্যাঁ দুইটার পার্থক্য কি? তার মানে হচ্ছে ইফেক্ট, আমরা তো ইফেক্টটা অলরেডি বুঝে গেছি তাই না? ইফেক্ট মানে রিস্কটা ঘটার ফলে আমার কোন অবজেক্টকে ইমপ্যাক্ট ফেলবে, টাইমে, কস্টে, কোয়ালিটিতে নাকি স্কোপে। তাহলে যে যে জায়গায় ইমপ্যাক্ট ফেলবে সেই ক্যাটাগরি ওয়াইজ আপনি রিস্কগুলোকে ক্যাটাগরাইজ করতে পারেন, তাই না? যে এই রিস্কগুলা টাইম রিলেটেড রিস্ক, এই রিস্কগুলা কোয়ালিটি রিলেটেড রিস্ক। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ইফেক্ট বেসড রিস্ক ক্লাসিফিকেশন। আর একটা হচ্ছে সোর্স বেসড, ওই যে আমরা বললাম পেস্টেল মানে কি পলিটিক্যাল, মানে কোন সোর্স থেকে রিস্কটা আসছে, বা টেকনোলজিক্যাল কিংবা পিপল কিংবা প্রসেস কিংবা টেকনোলজি, সো এটাকে বলা হচ্ছে সোর্স বেসড ক্লাসিফিকেশন। ঠিক আছে, সো এই দুইটা ক্লাসিফিকেশন আমরা ব্রডলি ইউজ করতে পারি। আচ্ছা, এই জিনিসটা আসলে পিএমভোক আগে ছিল না, এটা রিতার বইয়ে খুব ছিল আর কি, অনেক আগে থেকে। সেটা হচ্ছে রিস্ককে বিজনেসের পার্সপেক্টিভে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিজনেস রিস্ক, একটা হচ্ছে ইনসিওরেবল রিস্ক। বিজনেস রিস্ক মানে যেটা আসলে আমাদের মেইন কনসার্ন মানে যে রিস্কটা আসলে পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে, সেটাকে আমরা বলি বিজনেস রিস্ক। হ্যাঁ লসও থাকতে পারে প্রফিটও থাকতে পারে। যেমন কি কি হয় দেখেন, এই যে আমরা শুনছেন না যে মাঝখানে আমরা শুনছিলাম যে চিনি, কেউ চিনি স্টক করে কোটিপতি হয়ে গেছিল, আগে থেকে গেস করছে। তারপর অনেকে পেঁয়াজের স্টক করে, পেঁয়াজটা আমাদের অলওয়েজ ভালনারেবল অবস্থায় থাকে পেঁয়াজ, তাই না? নাটোরের দিকে রসুন করে। তো দেখেন এই যে এগুলা হচ্ছে মানে বিজনেস রিস্ক। যদি সামহাও কোনো কারণে পেঁয়াজের দাম না বাড়ে, তাহলে কিন্তু আমি ইনভেন্টরিতে অনেক কিনে রাখছি, কোনো গ্যারান্টিড সেল নাই, কিন্তু যদি হয় তাহলে কিন্তু আমি একবারে ছক্কা নাকি, আর না হলে হক্কা, এরকম একটা ব্যাপার আর কি। আর ইনসিওরেবল রিস্ক মানে যেটা আসলে কোনো পজিটিভ কিছু নেই, অলওয়েজ লস, নেগেটিভ। যেমন হচ্ছে আগুন ধরে গেছে, হেলমেট না পরলে যেটা হতে পারে, প্রাইভেট কারে যে বাড়ি বুড়ি খায় আর কি। ঠিক আছে, সো এটা আসলে আগে রিতার বই ছিল, এবার দেখলাম যে স্টুডেন্ট ম্যানুয়ালে নিয়ে আসছে। আচ্ছা, এরপরে আমরা এইটা বিজনেস রিস্ক টাইপস, বিজনেস রিস্ক টাইপস এর মধ্যে 2 নম্বর স্লাইডে আছে আমরা যে কম্পিটিশন, লেজিসলেটিভ, মনিটারি, অপারেশনাল, এইসব জায়গা থেকে আসলে আমাদের পজিটিভ বা নেগেটিভ সিনারিও করতে পারে। হ্যাঁ অনেক সময় হাই কম্পিটিশনের কারণে হয়তো আপনার দেখবেন যে আপনার প্রফিটটা কম হয়েছে, আবার গভর্নমেন্টের কোনো লেজিসলেটিভ ডিসিশনের কারণে দেখবেন যে আপনার কোনো একটা প্রবলেম হয়েছে আপনার প্রোডাক্ট সার্ভিসের বা কোনো কিছু। ঠিক আছে, ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হয়ে গেছে, ডলারের ভ্যালু কমে গেছে, ট্যাক্স বেড়ে গেছে, সবকিছু কিন্তু ইম্প্যাক্ট হতে পারে। তারপর অপারেশনাল ফ্রড, এমপ্লয়ি ইনজুরি, এগুলো হচ্ছে অপারেশনাল বিজনেস রিস্ক। আচ্ছা, আমরা 3টা টার্ম বলছিলাম তাই না, রিস্ক টলারেন্স, রিস্ক অ্যাপেটাইট এবং রিস্ক থ্রেশহোল্ড। ঠিক আছে, সো আমার নরমালি টলারেন্স যখন আমরা সেট করি একটা লো লেভেলও করা হয় হাই লেভেলও করা হয়, তাই না? ওই যে আমরা কন্ট্রোল লিমিট করছিলাম না, যে লো লেভেল এবং হাই লেভেল, তার মানে -500 আবার +500 -500, সে এর মধ্যে আমার আসলে টলারেন্স আছে, এটা হচ্ছে থ্রেশহোল্ড। এর উপরে চলে গেল সমস্যা, এর নিচে চলে গেল সমস্যা।
আপনি হয়তো কন্টিনজেন্সি প্ল্যান এমন করছেন, দেখা গেল যে আসলে এত টাকা তো লাগেই নেই, টাকা আসলে কি খালি বেঁচে যাচ্ছে, তার মানে আসলে আমাদের হয়তো রং হচ্ছে বা কোনো কারণে আমাদের খুব পজিটিভ একটা কেস হচ্ছে। তাইলে এটা হলে কি হবে, যখন আপনার টাকা খরচ হচ্ছে না তখন আপনি কি চুপচাপ থাকবেন নাকি নিজে 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 টাকা খরচ করে ফেলবেন? বাংলাদেশে হইলে বিদেশ ভ্রমণ, খিচুড়ি কিভাবে রান্না করতে হয়। আচ্ছা, তো তখন কিন্তু আপনাকে যেতে হবে স্টেক হোল্ডার মানে স্পন্সরের কাছে। সো এই ডেফিনেশনগুলো এখানে আছে, হ্যাঁ, যেটা আমরা অলরেডি আলোচনা করছি, আমার মনে হয় দ্যাট ইজ অলরেডি ক্লিয়ার। আচ্ছা, গাইডলাইন্স টু ইটারেটিভলি আইডেন্টিফাই অ্যাসেস এন্ড প্রায়োরিটাইজ রিস্ক, এটা মনে হয় অলরেডি আমি অনেকবার ডিসকাস করে ফেলছি যে কিভাবে আইডেন্টিফাই করব, প্রায়োরিটাইজ করব। আর কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস আমরা বুঝতে পারছি তাই না, সাবজেক্টিভ ভাবে অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে, এবং তারপর প্রায়োরিটাইজ করা হয়। আর আমরা ওই যে বলতেছিলাম যে প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট ম্যাট্রিক্স, এইটা ওটা ছিল হচ্ছে ডেফিনেশন না, ডেফিনেশনটা আমরা দেখছিলাম, ডেফিনেশন অফ প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স। হ্যাঁ, এইটা কিন্তু আরো সহজভাবে প্রেজেন্ট করা যায়, এটা একটু জটিল ভাবে আছে। আমার আসলে আপনাদের যে পিএম বক্স সিচুয়েশনের আমি একটা স্লাইড আপনাকে দিচ্ছি না, পুরা পিএম বক্সের সেটাতে আছে, এটাকে আসলে সহজভাবে করলে একটু আরো সহজে বোঝা যায়। ধরেন এটা আমি এরকম দিলাম যে এটা হচ্ছে এদিকে, এদিকে কি ইমপ্যাক্ট আর এদিকে হচ্ছে প্রবাবিলিটি। সো প্রবাবিলিটি আমরা জানি যে 0.1 থেকে ফুল 1 হতে পারে, আমরা ধরলাম 9 ধরলাম আর কি, ধরো 0.9, আর এদিকেও পয়েন্ট ধরলাম 0.1 থেকে এদিকে ধরলাম 0.9, এখানে ধরলাম 0.2 ধরলাম 0.3, এটা হচ্ছে 0.4, বা একটু ইয়ে করে সহজ করি 3, এটা 5, এটা হচ্ছে 7, 9, এখানেও সেম ধরলাম যেটা 3.5, 0.7, তাহলে এখানে যে ভ্যালুটা আসবে এটা গুণ করে আসলে ভ্যালু আসবে 0.1 ইন্টু 0.1, তাহলে কি হবে আমরা এইভাবে লিখতে পারি 0.1 ইন্টু 0.1, তাহলে হচ্ছে 0.01, তাই না? এইভাবে যদি আমরা সবগুলো গুণ করি, গুণ করলে আসলে হাইয়েস্ট পাবো হচ্ছে 0.81, তাই না? যখন এই দুটো গুণ করবো, আর লোয়েস্ট পাবো হচ্ছে 0.01, এর মাঝখানে কিন্তু আমরা 0.61 পাবো, তারপরে 40.42 পাবো, 35 পাবো, এরকম অনেকগুলো পাবো ভ্যালু। এখন আমরা কি করব, এই যে ভ্যালুগুলো পেলাম আমরা বলবো যে আমরা 0 থেকে সে 0.2 পর্যন্ত যদি হয় তাহলে এটা আমাদের জন্য লো, ঠিক আছে, আবার 0.21 থেকে যদি 0.3 পর্যন্ত হয় তাহলে এটা আমাদের জন্য মিডিয়াম, আবার 0.31 থেকে যদি 0.4 পর্যন্ত হয় তাহলে এটা হচ্ছে আমাদের হাই। এই যে আমি এইভাবে এটা ইউজ করে কি করলাম, ক্লাসিফিকেশন করলাম। এখন এই যে আমাদের মনে আছে আমরা পি এবং আই যখন বের করি, বের করার পর যদি এখন 0.72 পাই তাহলে কি করব, তার মানে এই স্কেল অনুযায়ী আমরা দেখবো যে 0.7 বসতেছে ক্রিটিক্যাল, তাহলে সেটা আমাদের হয়তো ডেফিনেশন অনুযায়ী ক্রিটিক্যাল হবে। তো তখন আমরা এটা বলবো আমাদের ওই যে আমাদের রিস্ক স্কোর যেটা সেটা তখন কি ক্রিটিক্যাল বা ভেরি হাই রিস্ক। হ্যাঁ, ভেরি হাই রিস্ক। সো এই ম্যাট্রিক্সটা ইউজ করে আমরা খুব সিম্পলি এটা ইউজ করতে পারি, আর না হলে পিএমবকে যেটা দিছে এটা আপনি ইউজ করতে পারেন। এটা আসলে দুইটা দেখানো হচ্ছে, থ্রেটের জন্য লেফট সাইডটা, ঠিক আছে, আর অপরচুনিটির জন্য রাইট সাইড, একই জিনিস, এখানে কিন্তু একই কাজ করা হয়েছে, ভেরি লো, লো, মডারেট, হাই, ভেরি হাই। এই যে ভেরি লো বলতেছে 0.05, 0.80, এবং এটা হচ্ছে 0.10, ভেরি লো প্রবাবিলিটির দিক দিয়ে, এবং এই ভ্যালুটা আসলে এই দুইটার গুণফল, একটু মিলিয়ে দেখবেন এটা আসলে এই দুইটার গুণফল। আবার এইটা কোথা থেকে আসলো, এটা আসলে কি হবে, এইটা এবং এটা এই ভ্যালুটা না, মানে সবগুলো কিন্তু ক্রস গুণ হবে আর কি, ক্রস গুণ করলে আপনি পাবেন এই প্রতিটা ভ্যালু পাবেন আর কি। যেমন এখানে এটা বুঝলে সহজ হয়, যেমন এটা কত, এটা হচ্ছে 0.5, ঠিক আছে, আর এটা কত 0.80, গুণ করলে পাচ্ছে 0.40। সো একই ভাবে আসলে করা হয়েছে, এখানে আর একটু মানে ফ্র্যাকশন বেশি নেওয়া হয়েছে। এইভাবে আপনি আসলে, এবং এটা কালার দেখছেন, তার মানে এই যে সাদা কালার গুলো কি, তার মানে দিস ইজ অ্যাকচুয়ালি লো রিস্ক ফর আস, এগুলো সেফ সাইড। হ্যাঁ,
আর তারপরে এগুলা যেগুলা সেগুলো হচ্ছে আমাদের হয়তো মিডিয়াম টাইপের, আর এগুলা হচ্ছে হাই টু ভেরি হাই। হ্যাঁ, হাই টু ভেরি হাই, এই 3 ক্যাটাগরিতে করছি। এরকম আরো আপনি কালার ইউজ করতে পারেন, কালার কোড ইউজ করে তাইলে আপনি ইজিলি বলতে পারেন। এবং অনেক কালার কোডে ইউজ করা হয় যে আসলে এই কালার, ইয়েলো মানে হচ্ছে জাস্ট ওয়ার্নিং টাইপ বা মিডিয়াম, রেড মানে হচ্ছে ক্রিটিক্যাল বা হাই, আপনি কালার ইউজ করতে পারেন। সেইসব টেমপ্লেট আসলে আপনার যখন প্রজেক্ট করবেন তখন করা থাকবে আসলে। আচ্ছা, কোয়ান্টিটি রিস্ক অ্যানালাইসিস, এটা আমরা করে শেষ করে দেই আজকে। সো কোয়ান্টিটি রিস্ক অ্যানালাইসিস আমরা বলতেছি যেখানে আমরা আরো ফার্দার ডিপ টাইপ দেব, যেখানে আমরা সিমুলেশন ইউজ করব, তারপরে এক্সপেক্টেড মনিটরি ভ্যালু ইউজ করব, পি এবং আই গুণ করবো, আমরা এসব কাজ করবো। আচ্ছা, এরপরে আমরা কি করব, কোয়ান্টিটি রিস্ক অ্যানালাইসিস করে এখানে দেখেন একটা স্লাইডে কিন্তু শেষ করে দিচ্ছে। স্টুডেন্ট ম্যানুয়ালেও খুব বেশি নাই, মানে হাফ পেজের মতো আলোচনা করা আছে, কিন্তু কোয়ান্টিটি অ্যানালাইসিস নিয়ে আমার মনে হয় ইয়াতে পিএমবকে প্রায় কয়েক পৃষ্ঠা আছে আর কি, 4-5 পাশ নিয়ে আছে প্রতিটা প্রসেস নিয়ে। এবার আসতেছি রিস্ক রেসপন্স, তার মানে এটা কিসের প্রসেস, প্ল্যান রিস্ক রেসপন্স। এবং এই যে 5টা নেগেটিভ রিস্কের জন্য আর 5টা হচ্ছে পরের স্লাইডে পজিটিভ রিস্কের জন্য। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব এবং এটা আমরা মানে খুবই ইন্টারেস্টিং ভাবে এটা শিখবো, যাতে আমি বলছিলাম এখান থেকে এই 2টা স্লাইড থেকে 1 এবং 2 এই 2টা স্লাইড থেকে কিন্তু কমপক্ষে পরীক্ষায় 2টা থেকে 3টা প্রশ্ন আসবে। তো যদি ওটা আমরা বুঝতে পারি আপনি আসলে যে কোনো কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। সো নেক্সট ক্লাসে আমরা এটা দিয়ে শুরু করব, রেসপন্স স্ট্র্যাটেজি নেগেটিভ এবং পজিটিভ। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে করতে পারি, আমি আছি আরো 5 মিনিট, আমরা আরো 5 মিনিট গল্প করতে পারি, এমনি অফিসিয়ালি ক্লাস শেষ। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, আমাদের কি কোন এরকম কোন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান কি স্যাম্পল কি আমরা দেখতে পারি, যে মানে আমরা তো সবই টেমপ্লেট দেখতেছি, মানে অ্যাকচুয়াল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান যে কোন একটা সত্যিকারের একটা চার্টার আছে সেখান থেকে ধীরে ধীরে প্ল্যান করা হচ্ছে, মানে যাতে বুঝতে পারি যে আসলে অ্যাকচুয়ালি কেমন হয় এই মানে পিএম এর এই প্রসেস ফলো করে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। এই রকমের জন্য একটা ডকুমেন্ট শেয়ার করা যেতে পারে আপনাদের সাথে। পিএম এর একটা অর্গানাইজেশন আছে, হ্যাঁ, পিএম এর একটা আলাদা অর্গানাইজেশন আছে, সেটার নাম হচ্ছে পিএমআই আইইএফ। আপনারা অনেকে নাম শুনতে পারেন, পিএমআই আইইএফ। আইইএফ মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, পিএমআই ইএফ মানে হচ্ছে এডুকেশনাল ফাউন্ডেশন .org। আজকে সার্চ দেন, ওটা কিন্তু আসলে পুরো গ্লোবালি একদম ভলান্টিয়ারি কাজ করে প্রজেক্ট ম্যানেজমেন্টের একদম প্র্যাকটিক্যাল কেস নিয়ে। আপনি মার্কেটিং প্রজেক্ট কিভাবে করবেন, সেলসের প্রজেক্ট কিভাবে করবেন, ফাইন্যান্সের প্রজেক্ট কি করবেন, আইটি প্রজেক্ট কিভাবে করবেন, ওটার একদম প্ল্যানিং, প্রজেক্ট চার্টার থেকে প্ল্যানিং পর্যন্ত কিভাবে করবেন, ওটা শুধু টেমপ্লেট না, একদম ইয়ে করা আছে, স্যাম্পল একটা প্রজেক্ট ধরে শেষ পর্যন্ত করা আছে। ওটা ফ্রিলি ডাউনলোড করতে পারবেন, সবার জন্য ফ্রি। ও ফাইন, তাহলে তো এটা দেখি পাইছেন না, PMIEF.org। এবং এখানে আপনি ভলান্টিয়ারি কাজ করতে পারবেন, খুবই ইন্টারেস্টিং। ওখানে দেখবেন যে ওরা অনেক কিছু ডেভেলপ করছে ফ্রিলি, এবং ওরা বাচ্চাদের জন্য কিভাবে প্রজেক্ট ম্যাচ করতে হবে, কিভাবে স্কুলে প্রজেক্ট ম্যাচ করতে হবে, এটা নিয়ে অনেক কাজ করে গ্লোবালি। PMIEF নাকি PMIIEF? আমি চ্যাট বক্সে দিছি PMIEF.org। ওকে, হ্যালো, থ্যাংক ইউ। হ্যালো, ঠিক আছে, তাহলে এখানে ঢুকে দেখবো তাহলে। থ্যাংক ইউ। দেখেন, আর না পেলে আমাকে বলেন, তাহলে আমার কাছে ডাউনলোড করা আছে, আমি সেটা শেয়ার করবো। কিন্তু আমার মনে হয় আমি যখন ডাউনলোড করছি তার চেয়ে এখন বেশি অনেক আপডেট হচ্ছে লেটেস্টটা। আচ্ছা, তাহলে একটা যে কোনো প্রজেক্টে খুব দেখবেন খুবই চমৎকার, এবং এখানে অনেক চমৎকার জিনিস আছে, এটা মানুষ খুব কম মানুষই জানে। ওখানে খুব চমৎকার জিনিস আছে যেটা আপনি প্রজেক্ট ইউজ করতে পারবেন ডাইরেক্টলি। ওইখানে কি অপারেশন অনুযায়ী A to Z, মানে প্রথম থেকে শুরু করে ইটারেশন, তারপরে মানে ইটারেশন তো না, এটা প্রেডিক্টিভ মেইনলি, যেহেতু পিএমআই প্রেডিক্টিভ ভাবে ছিল, পিএম বককে ফলো করে লেখা আর কি। থিওরিটিক্যাল উইথ এক্সাম্পল আর কি। 3-4টা প্রজেক্ট এক্সাম্পল আছে, মার্কেটিং এর একটা বোধহয় আছে, ফাইন্যান্সের একটা আছে, আরেকটা বোধহয় বা আইটি আছে বোধহয়।
প্রজেক্ট চার্টার কিরকম হবে এরকম থেকে আরো একদম ডিটেল, প্রায় আমি পেইন্ট করছিলাম একটা প্রজেক্টে, সেটা প্রায় 200-300 পেজ হচ্ছিল আর কি। এইটা মনে হয় হেল্পফুল হবে, মানে আমরা তো থিওরিটিক্যাল পড়তেছি, মানে কোনটার সাথে কোনটা রিলেশন করাটা কঠিন হয়ে যাচ্ছে। একটা সত্যিকারের প্ল্যান দেখলে হয়তো হ্যাঁ ওটা আমি ইজি হবে। করছিলাম, ওখানে আবার একটা কোর্সও আছে যেটা আমি একটা ক্লাস নিছিলাম লিঙ্ক 3 লোকজনের, লিঙ্ক 3 আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একদিনে যাতে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখাই। তখন আমি কোনো পাচ্ছিলাম যে একদিনে কিভাবে শেখাবো, তখন আমি ওখান থেকে ওদের একটা ছিল যে টিচাররা কিভাবে ইউজ করবে, সো ওটা আমি ইউজ করছিলাম, ওটাকে আরো ছোট করে, কারণ একদিনে ওটা সম্ভব না, ওটা 2 দিনের ছিল এবং খুব এনজয়েবল হয়েছিল কোর্সটা আর কি। ওই পুরো একদিনে পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং খুব এনজয় আমিও করছিলাম, ওরাও খুব এনজয় করছিল আর কি। সো ওটা বোধহয় আছে আর কি, লগ ইন করতে হবে। ওটা হচ্ছে পিএমআই এর, আপনি পিএমআই ইয়ে দিয়ে লগ ইন করবেন। পিএমআই সবগুলো কিন্তু সিঙ্গেল সাইন অন, আপনার একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সব জায়গায় কাজ করবে। পিএমআই এর অনেক রিসোর্স, এগুলো মিস করবেন না, প্রচুর ফ্রি রিসোর্স আছে, প্রচুর জিনিস আছে, যখন এই চান্স পাবেন ইউজ করবেন। অনেক কিন্তু ভিডিও আছে, ফ্রি অনেক ভিডিও আছে মেম্বারদের জন্য। আমরা তো এখনো মেম্বার হই নাই এই ভিডিওগুলি। আচ্ছা, আর আমরা ওই বইতে যেখানে পড়ি মাঝে মাঝে বলে যে ওই জায়গাতে এই ভিডিওগুলি আছে, যে আমাদের লগইনের কথা বলে যে চয়েসে গিয়ে ভিডিও দেখো, ওই ভিডিও তো আমরা তো ভিডিও দেখতে পারি না। আমরা কি আপনার এখানে ভিডিও যদি দেখে ফেলতে পারি মাঝে মাঝে, যদি যেটা ইম্পর্টেন্ট মনে করেন? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি আসলে মাঝে মাঝে ভুলে যাই, এই জন্য দেখানো হয় না। প্রথম থেকে বোধহয় দেখেছিলাম, তাই না? দুই একটা দেখেছিলেন? জি হ্যাঁ, এরপরে আমি ভুলে গেছি। এটা আসলে আপনারা মনে করে দিতে পারেন, বা আমি এখন ভাবতেছি প্রেজেন্টেশন স্লাইডে ইনকর্পোরেট করতে হবে, যেখানে একটা ভিডিও দেখাও, কারণ ভিডিওগুলো ভালো। এবং অনেক জায়গায় যেমন ভার্চুয়াল টিমের পুরো একটা ভিডিও আছে, যেটা আমি দেখলাম ওই কনসেপ্টটা স্টুডেন্ট ম্যানুয়ালেও নাই, কিন্তু কনসেপ্টটা ভিডিওর মধ্যে আছে, 3 মিনিটের একটা ভিডিও। এরা বলছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা লগ ইন করো। আপনি কি পিএমআই এর অ্যাকাউন্ট আছে আপনার? না, নাই। তাহলে অ্যাকাউন্ট খুলে ফেলেন, ফ্রি অ্যাকাউন্ট খুললেই হবে, অ্যাকাউন্ট খোলা ফ্রি। আর মেম্বার ছাড়া অনেক ফ্রি জিনিস আছে। পিএমআই কিন্তু দুইটা সাইট আপনারা ইউজ করবেন, একটা হচ্ছে pmi.org মেইনলি, আর একটা হচ্ছে পিএমআই, একটা হচ্ছে projectmanagement.com। projectmanagement.com এ আপনি অসংখ্য ফ্রি পাবেন। হ্যাঁ, projectmanagement.com এ আপনি সবকিছু ফ্রি, ওখানে মোটামুটি টেমপ্লেট, যে টেমপ্লেট লাগবে সে সবই আছে, যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনাকে অ্যানসার দিবে, পুরো কমিউনিটি ওখানে কানেক্টেড। projectmanager.com নাকি projectmanagement.com? ম্যানেজমেন্ট। আর আরেকটা তো পিএমআই আইএফ বলছি আমি আগে। আচ্ছা আচ্ছা, অনেক আপনারা জানেন এই কোভিড এর সময় লাস্ট 2 বছর আসলে পিএমআই, আমি বলবো টেকনোলজিক্যালি সাংঘাতিক কাজ করছে আর কি, অনেক কাজ করছে, বুঝছেন? অনেক কাজ করছে, এগুলা কিন্তু লোকজন ঠিক মতো জানেও না, প্রচুর কাজ করছে ওরা, অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করছে। এই যে এখানে কিন্তু, এই যে এখানে সব কিন্তু আছে, দেখেন এই যে এটা খুবই একটা স্পেশাল লিংক তৈরি করছে, অনেকে হয়তো খেয়ালও করবেন না। এই যে এখানে আছে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, এটাতে এই সাইটটা, এই যে projectmanagement.com, ঠিক আছে, এখানে আছে। আর অনেকগুলো প্রোডাক্ট বানাইছে, সেগুলো আসলে মেম্বার না হলে ফ্যাসিলিটেট করতে পারবেন না, যেমন পিএমবক এবং আরো মেইন কয়েকটা স্ট্যান্ডার্ড অনলাইনে দিস করছে আর কি। আপনি অনলাইনে পড়তে পারবেন, অনলাইনে সার্চ করতে পারবেন,